মোহাম্মদ ঘুরির পরের থেকে যে গিয়াসউদ্দিন বালবানের সময় অবধি এই সময়টাকে আমরা দাস বংশ কেন বলি? তো বিদ্রোহ হয়েছে, কেউ একটা নিজেকে স্বাধীন ঘোষণা করে বসে। কি করবে দিল্লির সুলতান? একজনকে পাঠাবে নিজের বিশ্বস্ত কাউকে, যে এবার তুমি ওই বিদ্রোহটাকে দমন করো, প্রশমন করো। সে যায়, প্রশমন করে, তাহলে ঠিক আছে, প্রশমন হয়ে গেছে, এবার তাহলে থাকো ওখানে। ও থাকে ওখানে, বাংলার মাটি জল খেয়ে সে বিদ্রোহ করে বসে। এটা পুরো সালতানাত জুড়ে এটা হয়ে গেছে। এই প্রথম ভারতবর্ষের ইতিহাসে নমিনেট করা হলো রাজিয়া সুলতান, মানে রাজিয়া যে কিনা ইলতুৎমিশের মেয়ে। তারপরে এবং তার সময় অনেকে লিখেছেন যে রাজিয়ার মধ্যে যোগ্যতা যতজন সুলতান হয়েছেন তার মধ্যে সবচেয়ে বেশি ছিল। তার শুধু একটাই দোষ ছিল, তিনি মহিলা ছিলেন। বাগরা খানকে ডেকে পাঠালেন যে আমার পরে আপনাকে আমি নমিনেট করতে চাই। বাগরা খান ডিনাইড, আমি বাংলা সামলাচ্ছি, আমার দিল্লি দরকার নেই। বাংলায় এত কি মধু ছিল বলতো। হুমায়ুনের সময় তো জানা গেছে সুন্দর মেয়ে ছিল, এদের ক্ষেত্রে কি সেম ব্যাপারটাই? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন বৈঠক। আমি অরুণাভ খাসনবিশ, আপনাদের হোস্ট ফর দিস পডকাস্ট। আমার সঙ্গে আছে প্রেমাশিস মুখার্জি। আমরা এর আগের এপিসোডে কথা বলেছিলাম সুলতানাত পিরিয়ড নিয়ে, মানে অষ্টম শতাব্দীর গোড়া থেকে মধ্যযুগের মাঝামাঝি অবধি একটা সময় ভারতবর্ষের ইতিহাসে খুব ইম্পর্ট্যান্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ইতিহাস। সেটা হলো সুলতানি আমল, যদি সেটাকে বলা হয়, বা আমরা যে বইটাকে রেফারেন্স হিসেবে রাখছি সেটা হলো আব্রাহাম এরালির দ্য এজ অফ র্যাথ। দেখতে পাচ্ছেন বোধহয় বইটা, দ্য হিস্ট্রি অফ দ্য দিল্লি সালতানাত। এবং এইখানে আমরা এর আগের এপিসোড অবধি যেটা কথা বলেছিলাম সেটা হলো মামুদ এবং প্রথম ভারতের উপর আক্রমণ, কাশেম, মানে সুলতান কাশেমের আক্রমণ, এবং তারপর তার শেষ হয়ে যাওয়ার একটা অদ্ভুত ইন্টারেস্টিং টার্ন। যদি সেই এপিসোডটি না দেখে থাকেন তাহলে আমি সাজেস্ট করবো সেই ভিডিওটি আগে দেখে আসুন, তারপরে এই ভিডিওটি দেখুন, তাহলে একটা ক্রোনোলজি থাকবে। আমরা চেষ্টা করছি বৈঠকের এপিসোডে বিভিন্ন সময়ের ইতিহাসকে কিছু কিছু বইয়ের রেফারেন্সের মাধ্যমে যেটাকে বলা হয় ক্রনিকল করা, আমরা নিজেদের মতো করে চেষ্টা করছি সেটাকে একটা জাস্ট ডকুমেন্টেশন করা, যাতে আমরা পুরো ইতিহাসটার একটা ওভারঅল ভিউ পেতে পারি। অনেকটা ডিটেলে হয়তো আমরা ঢুকতে পারছি না, কিন্তু যতটা ডিটেলে পারছি আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি। প্রথমত আরেকবার বলে দিই আপনাদের সকলকে যে বৈঠকের জন্য বা বৈঠককে এতটা সাপোর্ট দেওয়ার জন্য আপনাদেরকে যথেষ্ট ধন্যবাদ দেওয়ার ভাষা আমার বা প্রেমাশিস দুজনেরই নেই। আপনারা অলরেডি আমাদের মেম্বারশিপ নিয়ে আমাদের সাপোর্ট করছেন, আমাদের সুপার থ্যাঙ্কস বাটনটা ইউজ করে আমাদের সাপোর্ট করছেন। সেটা আমরা খুবই ছোট চ্যানেল এখন অবধি, কিন্তু 25,000 সাবস্ক্রাইবার তাও দেখতে দেখতে হয়ে গেল, সেজন্য আপনাদের অনেক ধন্যবাদ। ভিডিও কেমন লাগছে সেটা অবশ্যই আপনারা জানাবেন। এবং আরেকটি চ্যানেল আছে আমাদের, যেটা আমরা নতুন শুরু করেছি, সেটা হলো বাকার বং বলে, যেখানে আমরা এই ধরনের ভিডিওই, শুধু এই ধরনের না, আরও বিভিন্ন ধরনের ভিডিও আনবো, কিন্তু সেটা সম্পূর্ণভাবে হিন্দিতে। অনেকেই বলেছেন যে আমাদের এই এপিসোডগুলো হিন্দিতে বা ইংরেজিতে কেন নেই, যাতে আর একটু বেশি মানুষের কাছে পৌঁছয়, সেই কারণে আমরা হিন্দি চ্যানেলটা শুরু করেছি। তার লিঙ্কও নিচে দেওয়া আছে। যদি কোনো অবাঙালি বন্ধুদের শেয়ার করার ইচ্ছা হয় বা মনে হয় যে এটা আরও বেশি জায়গায় পৌঁছক বা আরও বড় জায়গায় পৌঁছক, তাহলে প্লিজ শেয়ার করবেন। সো আজকের এপিসোড শুরু করা যাক। হ্যাঁ, শুরু করা যাক। আগে আমরা শেষ করেছিলাম যে মামুদ মারা গেলেন সোমনাথ মন্দির ধ্বংস করে। এবার গজনি তো রয়েছে, এবং ওখানকার মানুষ ওই মামুদের লুটতরাজ নিয়ে বেশ খুশিতেই ছিল। তারপর ভারতবর্ষে প্রায় 100 বছর পর্যন্ত প্রায় 150 বছর অ্যাকচুয়ালি আর কোনো সেভাবে আক্রমণ হয় না। গজনিতে এই সময় তুর্কিরা আবার আক্রমণ করে, এবং তুর্কিদের আক্রমণের একটা ছোট পিরিয়ড। তারপরে আফগানিস্তানের আরেকটা অঞ্চল ছিল ঘুর বলে, সে ঘুরের একজন ছিলেন গিয়াসউদ্দিন মোহাম্মদ বলে, তিনি আক্রমণ করেন এবং সেখানে সবাইকে সরিয়ে তিনি হয়ে বসেন গজনির, মানে জিতে নেন গজনিকে। কিন্তু তিনি নিজে আবার ঘুরে ফিরে যাবেন সে সময়। তাহলে গজনিটাকে দেখবে কে? তো তার ভাই ছিল শিয়াবুদ্দিন আহমেদ। শিয়াবুদ্দিনকে উনি বললেন যে তুমি গজনির সুলতান হয়ে থাকো, আমি তো ঘুর রাজত্ব করছি। এই শিয়াবুদ্দিন আহমেদকে আমরা চিনি অন্য নামে কুতুবুদ্দিন আইবক বলে, মোহাম্মদ ঘুরি। ঘুর জায়গার থেকে এসছেন বলে তার নাম হচ্ছে মোহাম্মদ ঘুরি। হ্যাঁ, শিয়াবুদ্দিন আহমেদ না, শিয়াবুদ্দিন মোহাম্মদ।
শিহাবুদ্দিন মোহাম্মদ। হ্যাঁ, শিহাবুদ্দিন মোহাম্মদ হচ্ছে মোহাম্মদ ঘুরি। তো শিহাবুদ্দিন মোহাম্মদ, বা এখন থেকে আমরা তাকে শিহাব বলবো না, তাকে আমরা মোহাম্মদ ঘুরি বলবো। তো মোহাম্মদ ঘুরি গজনিতে রয়েছেন সুলতান হিসেবে। এবার তিনি পড়লেন, জানলেন যে এই গজনিরই সুলতান ছিলেন মাহমুদ, যিনি ভারতবর্ষ আক্রমণ করে প্রচুর ধন সম্পদ লুট করে এনেছেন। তো তার মনেও ইচ্ছে হলো যে তাহলে আমিও ভারতের দিকে যাই, ধন সম্পদ লুট করি, আবার ধন সম্পদ লুট করি, ইত্যাদি করি। কারণ রিচ ভারতবর্ষের সম্পদ কমছে না, যতই লুট করো একেবারে মানে ইয়ের মতো আর কি, ওয়াটার অফ ইন্ডিয়া টাইপ একদম। তো আবার যেতে হবে। এই সময় মুলতান, উনি প্রথম যখন ঢুকলেন তখন ঢুকলেন মুলতানের দিক থেকে, মানে সিন্ধ মুলতান ওই দিকটার থেকে। মুলতানে সে সময় ইসমাইলি মুসলিমদের রাজত্ব ছিল। এই মুলতান মানে সেই মুলতানি যেখানে আমাদের বীরেন্দ্র সেহবাগ যেখানে 300 রান করেছিলেন, ইনজামামুল হকের সঙ্গে। হ্যাঁ হ্যাঁ। তো সেই মুলতান দিয়ে উনি ঢুকবেন সিন্ধে। সেই অঞ্চলটা তখন রাজত্ব করছেন ইসমাইলি মুসলিম একজন। তার স্ত্রী একটা মানে ষড়যন্ত্র হলো তার স্ত্রীর সাথে মোহাম্মদ ঘুরির। মোহাম্মদ ঘুরি তাকে বলে যে তোমার মেয়েকে আমি বিয়ে করব, সে আগের পক্ষের হবে। তো সেই মেয়েকে বিয়ে করবে, তাহলে পরে এই রানীরও আরও সমৃদ্ধি বাড়বে। সেজন্য ষড়যন্ত্র করে তিনি তার যে হাজব্যান্ড, মানে যে তখন ইসমাইলি রাজা, তাকে ষড়যন্ত্রের ফলে তিনি মারা গেলেন এবং মোহাম্মদ ঘুরি ঢুকে পড়লেন এদিকে মুলতান হয়ে সিন্ধের দিকে। কিন্তু পুরোপুরি ঢুকতে পারলেন না, আর একটু ভেতরে ঢুকতে গেলেই গুজরাতে তখন চালুক্য বংশের রাজত্ব চলছে। মৌলা রাজা বলে একজন চালুক্যের, মূলা রাজা বা মূল রাজ বলতে পারি চালুক্য বংশের, তিনি তখন ওখানে রাজত্ব করছেন। বিভৎস যুদ্ধ হলো এবং যুদ্ধ হয়ে তাকে হারিয়ে ফেরত পাঠিয়ে দিলেন। আচ্ছা, এই চালুক্য বংশ এর আগেও বিভিন্ন সময় ওই কাসিম যখন মারা যাওয়ার পরে তার সেনাদেরও হারিয়েছে। হ্যাঁ, কাসিমের পরে তার সেনাদেরকেও হারিয়েছে। তো ইসমাইলি মুসলিমদের একটা জায়গা মুলতানে, এবং তারপরে এই চালুক্যদের একটা দীর্ঘকালের রাজত্ব ছিল। বেশ। তো মোহাম্মদ ঘুরি বুঝলেন যে না, এই পথে আসা যাবে না, এই রাস্তাটা কঠিন রাস্তা। আরেকটা রাস্তা কি, আফগানিস্তান থেকে ভারতে ঢোকার, পাঞ্জাব হয়ে ঢুকতে হবে, যেটা মানে ইন্দাস বা সিন্ধু নদীর উপত্যকা। তো সেখান থেকে এবার উনি 1191 সালে উনি বললেন যে এবার ওদিক দিয়ে ঢুকি আমি। ওদিক দিয়ে ঢুকতে গিয়ে তার সাথে যে মূল লড়াইটা হলো সেটা হচ্ছে আমাদের পৃথ্বীরাজ চৌহানের লড়াই। আচ্ছা। তরাইয়ের প্রথম লড়াই 1191 খ্রিস্টাব্দে পৃথ্বীরাজ চৌহানের সাথে লড়াই করে মোহাম্মদ ঘুরি মানে পর্যুদস্ত হলেন। আচ্ছা, মানে হেরে গেলেন, পর্যুদস্ত হলেন, বিধ্বস্ত অবস্থা। মানে কেন পর্যুদস্ত কথাটা বলছি, যে একটি ছোড়া বা বল্লম তাকে ছোড়া হয়, সেটা প্রায় তাকে মেরেই ফেলছিল, সাংঘাতিকভাবে উনি ইনজিওর্ড হন মোহাম্মদ ঘুরি। আচ্ছা। তো মোহাম্মদ ঘুরি হেরে গেলেন সাংঘাতিকভাবে, এবং পৃথ্বীরাজ চৌহানের তখন জয় জয়কার। সেই সময় ভারতবর্ষে চালুক্যরা তো ছিল, দুটো ইয়ে ছিল, একটা হচ্ছে পৃথ্বীরাজ চৌহান একজন বড় রাজা, আরেকজন হচ্ছেন জয়চন্দ্র বড় রাজা। জয়চন্দ্র কনজ, জয়চন্দ্র একজন বড় রাজা। আচ্ছা। জয়চন্দ্র আর পৃথ্বীরাজ চৌহান এই দুজনই বড় বড় রাজা ভারতবর্ষের, অন্তত উত্তর ভারতের। জয়চন্দ্র হচ্ছে কনজের, আর পৃথ্বীরাজ চৌহান এদিকটা, বাকি পাঞ্জাব টাঞ্জাব এদিকে। তো পৃথ্বীরাজ চৌহানের জয় জয়কার। তখন মোহাম্মদ ঘুরির গজনির থেকে আরেকটা আক্রমণ এসছে এবং সেই আক্রমণকে এইভাবে হারিয়ে দিয়েছেন। পৃথ্বীরাজ চৌহানের জয় জয়কার তৈরি হয়ে শুরু হয়ে গেল। এবং এই জয় জয়কার শুনে, পৃথ্বীরাজ চৌহানের বীরত্বের গাথা শুনে, জয়চন্দ্রের মেয়ে সংযোগিতা, যাকে সংযুক্তা বলা হয়, হ্যাঁ, সংযুক্তা পৃথ্বীরাজ চৌহানের প্রেমে পড়ে গেলেন। আচ্ছা। সংযুক্তার সাথে বিরাট প্রেম, এটা তো নিয়ে তো বহু কাহিনী লেখা হয়েছে সংযুক্তা এবং পৃথ্বীরাজ চৌহানের। কিন্তু জয়চন্দ্র পছন্দ করতেন না পৃথ্বীরাজ চৌহান। আচ্ছা। তো সংযুক্তার সাথে তো প্রেম চলছে, পৃথ্বীরাজ চৌহানের সম্ভবত চিঠি চালাচালিও চলছে। জয়চন্দ্র এটা পছন্দ করছেন না, কারণ জয়চন্দ্র পৃথ্বীরাজ চৌহানকেই পছন্দ না। তো জয়চন্দ্র এদিকে স্বয়ম্বর সভার আয়োজন করলেন সংযুক্তার জন্য। মহিয়সী বিদুষী রাজকন্যা, তার বিয়ে হবে, কিন্তু পৃথ্বীরাজ চৌহানকে সেই স্বয়ম্বর সভায় ডাকা হলো না। এটা অনেকটা ওই আমাদের শিব আর গৌরীর কাহিনীর মতো,
যে একেবারেই জামাই যে হতে যাচ্ছে বা মেয়ের যাকে পছন্দ তাকে ডাকা হচ্ছে না, বা তাকে পছন্দ না শ্বশুরের। হ্যাঁ, যাই হোক, তো সংযুক্তার তো মন দিয়ে ফেলেছে, তো কী করা যায়। এখানে একটা কথিত কাহিনী, এর মধ্যে কিছুটা সত্যি কিছুটা নিশ্চয়ই কল্পনা, যে একটা কাঠের মূর্তি পৃথ্বীরাজ চৌহানের মতো করে রাখা হয়েছিল। তো সংযুক্তা তার বরমালা নিয়ে ঘুরতে ঘুরতে কাঠের মূর্তিতে মালা দিলেন, এবং তার পেছনেই কোথাও একটা পৃথ্বীরাজ চৌহান বসেছিলেন ঘাপটি মেরে, তিনি তখন সংযুক্তাকে নিয়ে ঘোড়ায় করে পালিয়ে গেলেন। এই হলো সংযুক্তা এবং পৃথ্বীরাজ চৌহানের প্রেম কাহিনী। যা হোক, জয়চন্দ্রের তো এবং খুবই রাগ, এইভাবে মেয়েকে নিয়ে পালিয়ে গেছে যাকে আমার পছন্দ না। ইতিমধ্যে 1192-তে, এক বছরের মধ্যে মোহাম্মদ ঘুরির তো প্রতিশোধ নিতে হবে, এইভাবে হেরে গেছে, প্রতিশোধ তো নিতেই হবে। মোহাম্মদ ঘুরি আবার আরও সৈন্য সামন্ত নিয়ে তৈরি হয়ে আবার আক্রমণের জন্য এলেন। পৃথ্বীরাজ চৌহান ততক্ষণে বেশ ওভার কনফিডেন্ট হয়ে গেছেন যে একবার এইভাবে হারিয়েছি, আরেকবারও হারিয়ে দেব। আরও তো তার যে মন্ত্রী ছিল সোমেশ্বর বলে, সোমেশ্বর তাকে বলেছিল যে আপনি এত কম সৈন্য নিয়ে কিন্তু এবার লড়বেন না, কারণ হচ্ছে ও আরও প্রস্তুতি নিয়ে এসছে নিঃসন্দেহে। হ্যাঁ, অবশ্যই, এবং আমার কাছে খবর আছে ওর কাছে প্রস্তুতি আছে। বেশ ওভার কনফিডেন্ট পৃথ্বীরাজ তখন, না তুমি এসব উল্টোপাল্টা, তুমি কি মোহাম্মদ ঘুরির পক্ষে নাকি? তার কান কেটে দিলেন সোমেশ্বরের কান কাটা গেল। তো সোমেশ্বর কী করেন? পৃথ্বীরাজ চৌহান যখন কথা শুনছেন না, সোমেশ্বর গিয়ে মোহাম্মদ ঘুরির দলে যোগ দিলেন এবং বললেন চলুন লড়াই হোক। তো এবার আগের বার আমরা বলেছিলাম যে মোহাম্মদ কাসিম এবং এরা কিভাবে যুদ্ধ করতেন, সাবুক তেজিন কীভাবে যুদ্ধ করতেন, একটা ট্যাকটিক। তো এখানে একটা যুদ্ধের ট্যাকটিক হয়েছে যে মোহাম্মদ ঘুরি কী করলেন, বললেন নিজের সৈন্যকে ভাগ করলেন 5 ভাগে, 5টা ইউনিট। সাধারণত তখন অবধি যুদ্ধ কি সামনাসামনি যুদ্ধ হচ্ছে। মোহাম্মদ ঘুরি বললেন না, আমার 5 ভাগের মধ্যে 4 ভাগ 4 দিক থেকে অ্যাটাক করবে, একে 4টা দল 4 দিক থেকে অ্যাটাক করবে। তা কী হবে? তো তখন তো সামনাসামনি যুদ্ধ, 4 দিক থেকে অ্যাটাক করলে বিশৃঙ্খল হয়ে যাবে না, এক দল এদিকের সাথে লড়ছে, আরেক দল ওদিকের সাথে লড়ছে, বিশৃঙ্খলা অবস্থা তৈরি হয়ে যাবে। এই যখন বিশৃঙ্খলা হয়ে গেল এবং এটা ডিসঅর্গানাইজ হয়ে গেল, তখন পঞ্চম ফোর্স নিয়ে মোহাম্মদ ঘুরি অ্যাটাক করলেন এবং হারিয়ে দিলেন সাংঘাতিকভাবে পৃথ্বীরাজ চৌহান। পৃথ্বীরাজ চৌহানের সাথে কি হলো সেটা নিয়ে দুরকম গল্প আছে। একটা হচ্ছে তাকে নাকি অ্যারেস্ট করে তাকে আজমের অবধি নিয়ে আসা হলো, তাকে নাকি সিংহাসনে বসানো হয়েছিল, তারপরে তাকে মেরে ফেলা হয়, এটা একটা কাহিনী। আর একটা কাহিনী বলে যে না, তখনই ওকে মেরে ফেলা হয়। কোনটা সত্যি আমরা এখন আর বলতে পারবো না। তো যা হোক, মোহাম্মদ ঘুরি তো পৃথ্বীরাজ চৌহানকে হারালেন এবং তারপরে দিল্লি অবধি এলেন এবং দিল্লি হেরে গেল, দিল্লি সারেন্ডার করলো বেসিক্যালি মোহাম্মদ ঘুরির কাছে। দিল্লিতে কে ছিল তখন? সেরকম বড় কোনো গভর্নর ছিলেন পৃথ্বীরাজ চৌহানের, সে সারেন্ডার করলো। জয়চন্দ্র এটাতে বিরাট খুশি। হ্যাঁ, দ্বিতীয় তরাইয়ের যুদ্ধে যে পৃথ্বীরাজ চৌহান হেরে গেছেন তাতে জয়চন্দ্র বিরাট খুশি। তার মহলে দীপাবলি পালিত হলো পৃথ্বীরাজ চৌহানের হারের জন্য। তুই যে আগের এপিসোডে তুই প্রশ্নটা করেছিলি, আমি উত্তরটা পুরোপুরি দিতে পারিনি বা দিইনি। তার কারণ হচ্ছে যে বলেছিলি যে ভারতের রাজারা করছিলটা কি তখন, এত তো রাজা ছিল, তো বাইরে থেকে এসে কেউ কি করে জিতে নিচ্ছে বারবার। ঠিক, এটা হচ্ছে এদের ইনার ফাইটের ফল। হ্যাঁ, দুজনই বড় রাজা, বাইরে থেকে একটা ফোর্স এসছে, একজন হেরে গেছে বলে অন্যজন দীপাবলি, অথচ দুজন মিলে যদি যুদ্ধ করতো মোহাম্মদ ঘুরি কিছুই করতে পারতো না। কিন্তু জয়চন্দ্র সেটাই হলো। জয়চন্দ্র বুঝলেন না যে পৃথ্বীরাজ শেষ হয়েছে, এবার আমার পালা। কিছুদিন পরে জয়চন্দ্রের এখানে আক্রমণ হলো মোহাম্মদ ঘুরির এবং হেরে গেলেন। জয়চন্দ্র হেরে গেলেন, মানে মারাই গেলেন বেসিক্যালি আর কি। হেরে গিয়ে মারা গেলেন? হ্যাঁ, একজন তীর লাগে ওনার, তীরে উনি মারা যান একজন সৈন্যের তীরে। তারপরে তো সেই যা হয় তাই হলো। ঘুরির সময়ও সাংঘাতিকভাবে জয়চন্দ্রের এলাকাটাকেও, কনজ এলাকাটাকে সাংঘাতিকভাবে লুট তরাজ, মানুষকে মারা ইত্যাদি হলো। ভারতবর্ষের ইতিহাসে জয়চন্দ্র হচ্ছেন শেষ বড় হিন্দু রাজা সেই অর্থে, নর্থ ইন্ডিয়ার। তারপর তো আমরা এদিকে অনেক অন্যান্য রাজা দেখতে পাবো পরে, সাউথের দিকে দেখতে পাবো, মহারাষ্ট্রে দেখতে পাবো কিছু জায়গায়। রাজা ঠিক নয়, মারাঠাদের আলাদাভাবে রাখি। রাজপুতরাও তখন কিন্তু রাজপুতদের ভূমিকাটা নিয়ে আমরা মুঘলদের ইয়েতেও কথা বলেছি। রাজপুতরা সেইভাবে কিন্তু যে একেবারে লড়াই করেছে সমস্ত সবার সাথে তা নয়, অনেক সময় তারা সন্ধি করেছে, আত্মসমর্পণ করেছে ইত্যাদি করেছে।
তো এটা মোটামুটিভাবে 1192-93 খ্রিস্টাব্দে হয়। তারপর মোহাম্মদ ঘুরি ফিরে যান, তিনি একজনকে দিয়ে যে এবার হিন্দুস্তানটা তুমি সামলাও করে উনি ফিরে যান আবার গজনিতে। সেই ভদ্রলোকের নাম হচ্ছে কুতুবউদ্দিন আইবক। আচ্ছা, এই কুতুবউদ্দিন আইবক তার জেনারেল শুধু না, তার দাস, বেসিক্যালি দাস হিসেবে তাকে কেনা হয়েছিল। আচ্ছা, হ্যাঁ, এখানে আমি বলি যে এই মোহাম্মদ ঘুরির পরের থেকে যে গিয়াসউদ্দিন বলবানের সময় অবধি এই সময়টাকে আমরা দাসবংশ কেন বলি? দাসবংশ কেন? কারণ এরা সবাই দাস ছিলেন, স্লেভ। এদেরকে দাস মানে স্লেভ মার্কেট থেকে কিনেছিলেন কেউ না কেউ, কিনে তারপরে তাদেরকে বড় করা হয় ধীরে ধীরে, এবং তাদের মধ্যে অনেক মানে বীর টির ইত্যাদি সমস্ত দেখে তারা ধীরে ধীরে র্যাঙ্কে উঠতে উঠতে জেনারেল অবধি পৌঁছে যান। আগের জন মারা যাওয়ার পরে জেনারেলি তারপরে রাজা হয়ে যান। এদের মধ্যে একমাত্র ইলতুৎমিশ এবং তারপরে তার মেয়ে রাজিয়া সুলতান ছাড়া এদের কারোর মধ্যে রক্তের সম্পর্ক ছিল না, একজনের থেকে আরেকজনে যে যাচ্ছে। মানে মোহাম্মদ ঘুরির পরে কুতুবউদ্দিন আইবকের সাথে মোহাম্মদ ঘুরির কোনো রক্তের সম্পর্ক নেই। ঠিক আছে, তো কুতুবউদ্দিন আইবক অ্যাকচুয়ালি জেনারেল ছিলেন। হ্যাঁ, এবং জেনারেলকে দায়িত্ব দিয়ে যাওয়ার একটা ট্র্যাডিশন তখন শুরু হয়েছিল বা আজ ছিল আর কি। হ্যাঁ, কারণ এগুলো মূলত মিলিটারি ডিক্টেটরশিপই ছিল। তো ঠিক আছে, এটা চলে গেলেন মোহাম্মদ ঘুরি। একবার ফিরলেন শুধু খোখর বলে বা খুংখার যাদেরকে বলে আর কি, এর একটা ট্রাইব, এদের সাথে লড়াই করার জন্য। কারণ এরা এদের কাছে ঢুকতে গেলে পরে পাঞ্জাবের এই রাস্তাটা তো সবসময় পরিষ্কার থাকতে হবে। হ্যাঁ, তো সেইখানে কোনো ঝামেলা হলে পরে এদের খুব মুশকিল হতো, কারণ ফেরার রাস্তাটা থাকতে হবে। তো খোংখার ট্রাইব বা খুখার ট্রাইব এরা খুব অসুবিধা করছিল, তাদেরকে ধ্বংস করার জন্যে, মানে তাদেরকে মারার জন্যে মোহাম্মদ ঘুরি আরেকবার আসেন এবং তাদেরকে শেষ করেন আর কি। সম্পূর্ণ ঝেলামের তীরে সবাইকে মেরে ফেলেন। এই হিন্দিতে যে খুংখার শব্দটা সম্ভবত খুংখার শব্দটা এই খোখার ট্রাইব থেকেই এসছে। 1206 খ্রিস্টাব্দে এটা। এবং তারপর প্রচুর ধন সম্পত্তি নিয়ে চলে যান, প্রচুর, মানে দিল্লি, কনৌজ, পৃথ্বীরাজ চৌহানের প্রচুর ধন সম্পত্তি নিয়ে আবার ঘুরি চলে যান কুতুবউদ্দিন আইবককে রেখে। এবার উনি ঝিলমের তীরে ফিরে যাওয়ার লাস্ট টাইম 1206 জেতার পরে উনি ফিরে যাচ্ছেন, ক্যাম্পের মধ্যে রয়েছেন। সেই সময় একদল অতর্কিত আক্রমণ করে ক্যাম্পে। এরা কারা ছিলেন এই সম্বন্ধে ঐতিহাসিকরা নিশ্চিত নন। আচ্ছা, হতে পারে এরা নিজেরা প্রথম এসেছিলেন ইসমাইলিদের উপরে মুলতানে আক্রমণ করতে, যেখানে রানী ষড়যন্ত্র করেছিলেন। সম্ভবত ইসমাইলি গ্রুপ ছিল এরা। আচ্ছা, বা তারা খোকারদের গ্রুপ ছিল, কারণ খোকারদের একেবারে শেষ করে, মানে প্রায় সবাইকে মেরে ফেলা হয়েছিল। আচ্ছা, এই দুটোর মধ্যে কোনো একটা গ্রুপ হবে, বেশি কিছু না, 20-25 জন এসে অতর্কিত আক্রমণ করেন ঝিলামের তীরে ওনার ক্যাম্পে এবং ওনাকে মেরে ফেলেন। মোহাম্মদ ঘুরিকে মেরে ফেলা হয়। তো এই হলো মোহাম্মদ ঘুরি শেষ, এবং তো কুতুবউদ্দিন আইবক ওখানে আছেন। কিন্তু তার যে মানে সুলতান হয়ে ওঠা, সেটা সম্পূর্ণ কিন্তু এত মসৃণ ছিল না ব্যাপারটা। কারণ তখন কুতুবের শ্বশুর ইলদিজ বলে একজন, যিনি গজনিতে ছিলেন, তিনি বলছেন আমি সুলতান হব। আচ্ছা, কুতুব নিজে সুলতান হবে। কুতুব আবার জামাইও ছিল, মানে এর তোর মোহাম্মদ ঘুরির যে দাস ছিল, কিন্তু জামাইও ছিল। আর কুতুবের আরেক জামাই হচ্ছে তোমার কাবাচা বলে, সেও আছে। এরা সবাই বলছে যে আক্রমণ হবে, আমি রাজা হব বা আমি রাজা। হ্যাঁ, তো এবার কুতুব যান এতে তোর আক্রমণ করতে গজনিতে গিয়ে ইলদিজকে সরিয়ে ফেলেন, ফিরে আসেন এবং সরিয়ে ফেলেন। তো ইলদিজ লাহোরের দিকে চলে যান। তবে এর কুতুবউদ্দিনের সমস্ত সময়টাতে, রুলের সময়টাতে, ইলদিজ যে কোনো বিভিন্ন সময় বারবার আক্রমণ করে দিতে চেষ্টা করছেন। যাই হোক, কুতুবকে হারাতে চেষ্টা করছেন। হ্যাঁ, এবং ভারতে বসতে চাইছেন। হ্যাঁ, তো এবার এটা বোঝা জরুরি যে মোহাম্মদ ঘুরি কিন্তু গজনিতেই ছিল, মানে আসতেন, লুট করতেন, চলে যেতেন। সেই অর্থে ভারতবর্ষে রাজত্বটা কিন্তু মোহাম্মদ ঘুরি স্থাপনা করেছিলেন, কিন্তু থাকেননি। দিল্লির সুলতানি যেটা আমল, সেটা শুরু হয় কুতুবউদ্দিন আইবকের সময়। কারণ উনি দিল্লিতে থেকে ব্যাপারটা করলেন আর কি। ঠিক আছে, কেন করলেন? বাকিরা তো সবাই এসে চলে গেল। হ্যাঁ, অবশ্যই আমি এটাই প্রশ্ন করতাম যে কেন উনি থাকলেন, বাকিরা তো থাকলেন না। চেঙ্গিস খাঁ মঙ্গল,
আচ্ছা, এদেরকে যে বারবার ফিরে যাচ্ছে এরা আফগান এতে, তার জন্য বললাম জরুরি কি যে আফগানিস্তানের এই খাইবার পাস এবং যে পাঞ্জাব হয়ে যে রাস্তাটা, এই রাস্তাটা খোলা থাকতে হবে। এই রাস্তাটা খোলা না থাকলে তো তারা আর ফিরে যেতে পারবেন না। চেঙ্গিস খান তখন সেন্ট্রাল এশিয়া দিয়ে এসে এই রাস্তাটা দখল করে ফেলেছেন আফগানিস্তানের দিক থেকে। আচ্ছা, রাস্তাটা বন্ধ হয়ে গেছে, ফিরে রাস্তাটা যাওয়া বন্ধ, পাঞ্জাব অব্দি আছে, তারপরে আর আসছেন না চেঙ্গিস, মানে ওই রাস্তাটা বন্ধ, তা ফিরে যাওয়ার কোনো অপশন নেই। সেই কারণে তারপরে এরা কোনো ভারতবর্ষের প্রতি বিরাট ভালোবাসা থেকে যায়নি, এরা থেকে গেছিল কারণ তাদের ফেরার কোনো রাস্তা ছিল না। বেশ। তো কুতুবউদ্দিন এই জন্য থেকে গেলেন ভারতবর্ষে, যে এখান থেকেই আমাকে হিন্দুস্তানকে শাসন করতে হবে। বেশ। এবং ধীরে ধীরে কিছু কিছু জিতলেন, এরিয়া জিতছেন, ইত্যাদি করছেন। এবং ওই যেটা করছেন আর কি, মোহাম্মদ ঘুরির সময় দেখেছি, তার আগেও দেখেছি, মাহমুদের সময় দেখেছি, যেখানে আক্রমণ করছেন সেখানে ধ্বংস হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে। বেনারসে প্রায় 1000 মন্দির ভাঙলেন কুতুব, এসব কিন্তু হলো। তো এসব চলছে, কিন্তু উনি মূলত নিজের শাসনকালে নিজে পার্সোনালি মূলত মধ্য ভারত, পশ্চিম ভারত এবং উত্তর ভারতেই বিজি ছিলেন। পূর্ব ভারতটা ম্যানেজ করার জন্য উনি ওনার এক জেনারেলকে পাঠালেন, যার নাম মোটামুটি আপনারা সবাই শুনেছেন, বখতিয়ার খিলজি। এবার বখতিয়ার খিলজিকে পাঠালেন যে ইস্টার্ন ইন্ডিয়াটা, কারণ বাংলা হচ্ছে আরেকটা সম্পদশালী জায়গা, বাংলা তুমি যাও। তো বখতিয়ার খিলজি এবার দিল্লির থেকে রওনা হলেন বাংলা জিততে। বাংলা জিততে হলে ইউপি হয়ে বিহার হয়ে আসতে হবে। এখানে একটা প্রশ্ন আছে, সেটা হলো আগের এপিসোডের শেষে বোধহয় আমরা এই নিয়েও কথা বলেছিলাম, সেটা হলো নালন্দা এবং বখতিয়ার খিলজির একটা কানেকশন করা হয়, সেটা কতটা সত্যি? দ্বিতীয় কথা, উনি করেছিলেনটা কি এক্স্যাক্টলি? হ্যাঁ, এবার সত্যিটা বলি, বিতর্কটা তারপর। আচ্ছা, প্রথমত জনশ্রুতি যে বখতিয়ার খিলজি নালন্দা ধ্বংস করেছিলেন এবং সমস্ত বই পুড়িয়ে ফেলেছিলেন, সবাইকে মেরে ফেলেছিলেন, এবং পুরো অত বড় একটা লাইব্রেরি সব পুড়ে গেছিল, সব যেটা নিয়ে বারবার কথা হয়। এটা হচ্ছে দিল্লি থেকে এই বখতিয়ার খিলজি বাংলায় ঢুকছেন সেই সময়কার ঘটনা। তার বিরুদ্ধে যারা বলেন যে না এটা এরকম হয়নি, মূলত মার্কসিস্ট হিস্টোরিয়ানরা বলেন, এবং তারা বলেন যে সেই সময় অবধি, মানে 1210 1215 এইরকম সময় অবধি নালন্দা ইউনিভার্সিটি বা নালন্দা বিশ্ববিদ্যালয় সেই সমৃদ্ধিতে আর ছিল না, কারণ তার সমসাময়িক অন্যান্য ইন্ডিয়ান ক্রনিকলসে নালন্দা ইউনিভার্সিটির কথা সেভাবে আর পাওয়া যাচ্ছে না, যেটা হিউয়েনসাংয়ের সময় শোনা যেত, যেটা নিয়ে আমরা গোল্ডেন রোডে কথা বলেছি। সেটা ধীরে ধীরে পৃষ্ঠপোষকতা ধীরে ধীরে কমতে থাকে। কারণ কি, হর্ষবর্ধনের সময় অবধি ছিল নালন্দার প্রচুর পৃষ্ঠপোষকতা, হিন্দু রাজাদের আমলেও ছিল, তারপরে তো রাজারা সব বিভক্ত হয়ে গেলেন, হ্যাঁ, ছোট 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 রাজ্য হয়ে গেল। আমি বলেছি যে সেই সময় কালচারালি, সাংস্কৃতিকভাবেও ভারতবর্ষ অনেক দুর্বল হয়ে পড়ে, ফলে সেই পৃষ্ঠপোষকতাটা আর কেউ করেন না, এবং নালন্দা ধীরে ধীরে তার সমৃদ্ধির জায়গা থেকে কমে আসে। প্রথমত বুদ্ধিস্ট ছিল, বুদ্ধিস্ট রাজাও সেরকমভাবে ছিলেন না। এটা একদিকে সত্যি। আরেকদিকে এটাও সত্যি যে পার্সিয়ান ক্রনিকলরা লিখেছেন যে এক জায়গায় বিহারের এখানে আক্রমণ করতে গিয়ে একটা দুর্গের মতো একটা জায়গা উনি দেখেন, এবং সেখানে সেখানে আক্রমণ শুরু হয়। সেটার ভেতরে যারা ছিলেন তারা সবাই হচ্ছে ক্লিন শেভেন মঙ্ক, অর্থাৎ সন্ন্যাসী। এবার এখানে বিতর্কটা যে সেই সন্ন্যাসীরা কি বুদ্ধিস্ট সন্ন্যাসী নাকি ব্রাহ্মণ সন্ন্যাসী, কিন্তু তারা সবাই সন্ন্যাসী, এবং সবাইকে মেরে ফেলা হয়। সবাইকে মেরে ফেলা হয়। কেন সবাইকে মেরে ফেলার কথাটার উপরে জোর দিচ্ছি, যখন তারপরে তারা প্রবেশ করলেন সেটার ভেতরে, দেখলেন যে এটা দুর্গ নয়, এখানে সম্পদ নেই, এখানে শুধু বই আছে। তো বখতিয়ার খিলজি বললেন যে এগুলো কি বই, এগুলো এত বই কি বই, বুঝতে হবে তো, কারণ আরবিকে তো লেখা নয়, পার্সিয়ানে লেখা নয়। পড়ানোর মতো কাউকে পাওয়া গেল না, কারণ যারা পড়তে পারতো, যারা ওখানকার সন্ন্যাসী, সবাইকে মেরে ফেলা হয়েছে, কারণ একজনও বেঁচে নেই যে পড়তে পারবে, যেটা কি বই বোঝো। তো বলেন তাহলে পুড়িয়ে ফেলে সব বই। এবার কথা হচ্ছে যে এটা এত বড় একটা জায়গা ছিল যেটাকে দেখে দুর্গ মনে হতে পারে, তার মানে এটা বড় কোনো ইউনিভার্সিটি, তা না হলে তো এটা সম্ভব নয়। আর যেখানে এত বই আছে সেই সময়কার, এবং যদি
হিসাব বোধহয় এরকমও আমি দু এক জায়গায় শুনেছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন মত আছে। কেউ কেউ বলে 8 লক্ষের উপর বই ছিল, কেউ কেউ বলে 12 লক্ষের উপর বই ছিল, কেউ কেউ বলে জানাই যায় না কত বই ছিল, বাট এর নাম্বার অনেক বই ছিল। এবং সত্যি নাকি সেই মানে ওই যে পার্টিকুলার সম্পদটা আমাদের সেটা চলে যাওয়াতে আমাদের অনেক কিছু চলে গেছে। এবং অনেকেই বলে যে আমাদের মানে বরাহ মিহিরের অরিজিনাল ম্যানুস্ক্রিপ্ট সেখানে ছিল, আর্যভট্টের অরিজিনাল ম্যানুস্ক্রিপ্ট সেখানে ছিল। এখানে কথা হচ্ছে যে এই যে জায়গাটার কথা বলা হচ্ছে সেটা অনেক ঐতিহাসিক বলেন সেটা নালন্দা নয়, অনেকে বলেন। হ্যাঁ, তাহলে এটা কি? এটা ওদান্তপুরা বলে আরেকটা ইউনিভার্সিটি, যেটা নালন্দার যখন ধীরে ধীরে কমে আসছে তখন তার একটু দূরেই ওদান্তপুরা বলে আরেকটি বিশ্ববিদ্যালয় সেই সমৃদ্ধিতে পৌঁছে যাচ্ছিল। আচ্ছা, এটা কিছু কিছু লোকের মতে ওদান্তপুরা ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় একটা বড় বিশ্ববিদ্যালয় ছিল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ যারা বলেন যে ওটা নালন্দা নয় তারা এটাও বলেন যে বখতিয়ার খিলজি দিল্লি থেকে বাংলায় ঢোকার পথে কোথাও নালন্দা পড়ার কথা নয়, কিন্তু ওদান্তপুরা পড়ার কথা। ফলে যারা বলেন যে না বখতিয়ার খিলজি নালন্দা ধ্বংস করেননি, এটা যদি সত্যি হয় তাহলেও একটা বড় বিশ্ববিদ্যালয় উনি এভাবে ধ্বংস করেছিলেন, এটাও সত্যি। এবং এত বই পুড়িয়ে দিয়েছিলেন, এটা মানে ভাবতেও কিরম লাগে। এবার এটা কি হয়, আমরা বলছিলাম না যে ইতিহাসের শুধু পার্সপেক্টিভ হয়। এই সত্যটা বললাম যে না বখতিয়ার খিলজি নালন্দা ধ্বংস করেননি, এটা যদি সত্যি হয় তবুও আরেকটা ইউনিভার্সিটি ধ্বংস করেছিলেন এটা তো কোনো কাজের কথা নয়। ওটা তারা কনভিনিয়েন্টলি ভুলে যান যে ওটা আর বলা হয়নি, যে পার্সিয়ান ক্রনিকল তো ওটার কথা বলা হয়েছে। এই হচ্ছে নালন্দা, এই হলো এই বিতর্ক এবং এই পুরো ঘটনাটার একটা পার্সপেক্টিভ। বেশ, এবার নালন্দা ধ্বংস করেছিলেন ওইভাবে, অথবা ওদান্তপুরা ইউনিভার্সিটি ধ্বংস করেছিলেন, সেটা তো শিওর, সেটা শিওর। এবং এত বই পুড়িয়েছিলেন সেটাও শিওর, একদম। তো এবার উনি বাংলায় ঢুকবেন। বাংলায় ঢোকার ক্ষেত্রে লক্ষণাবতী লক্ষণ সেনের রাজধানী। তো তখন সেন বংশ বাংলায়, তখন সেন বংশ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নদিয়া বেসিক্যালি, নদিয়া থেকে রাজত্ব হচ্ছে। তো কিভাবে ঢুকবেন, কারণ সিকিউরিটি রয়েছে, গেটেড, তো এরা বেশি কিছু সৈন্য ঢুকলেন না একবার। বখতিয়ার খিলজি কিছু মাত্র সৈন্যকে নিয়ে আর কিছু ঘোড়া নিয়ে হেঁটে হেঁটে ঢুকলেন। সবাই তাদের দেখে ভাবলো এরা তো ঘোড়ার ব্যবসায়ী। তো ঘোড়ার ব্যবসায়ী হিসেবে এরা ঢুকলেন, কেউ আটকালো না, ওরকমই পোশাক টোশাক সমস্ত। হাঁটতে 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 তারা মহল অবধি পৌঁছে গেলেন, এবং রাত্রিবেলায় যখন লক্ষণ সেন খেতে বসেছেন তখন অতর্কিতে মহলের উপর আক্রমণ হলো। এবং এতই অতর্কিত মানে হঠাৎ আক্রমণটা হয়েছিল যে লক্ষণ সেন নাকি খালি পায়ে পালিয়ে যেতে হয়েছিল, তাকে জুতো পড়ার সময়টুকু পায়নি। আচ্ছা, বউ বাচ্চাকে রেখে লক্ষণ সেন পালিয়ে গেছিলেন। তো এই একটা হলো, এবং তারপরে তো বখতিয়ার খিলজি রাজত্ব করলেন এবং জিতলেন, ম্যাসাকার হলো, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বখতিয়ার খিলজির কনফিডেন্স বেড়ে গেল সাংঘাতিকভাবে। উনি ভাবলেন এবার তো সব আমি জিতেই নেব, তিব্বত অব্দি জিতবো আমি। জিততে 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 তিব্বতের ওদিকে যখন গিয়ে লড়াইটা করতে শুরু করলেন তখন বাজেভাবে হেরে গেলেন আর কি, বাজেভাবে। তিব্বতে কার সঙ্গে হারলেন? তিব্বতের সেই সময় যারা রুল করছেন তাদের সাথে, তিব্বতের রাজার সাথে বাজেভাবে। তিব্বতের রাস্তা ওই ঠান্ডায়, ওই রকম একটা অদ্ভুত পাহাড়ি এলাকা, একেবারেই লড়াই করতে না পেরে তিব্বত হারলেন, এবং লজ্জায় উনি আর মুখ দেখালেন না কাউকে। 1206 খ্রিস্টাব্দেই উনি মারা গেলেন বখতিয়ার খিলজি। কেউ কেউ বলেন যে তার এক সহযোগী ছিল আলী মারদান, যিনি পরে বাংলার সুলতান হবেন। আলী মারদান নাকি তাকে মেরে ফেলেছিলেন। আচ্ছা, এটাও বলা হয়। তো বখতিয়ার খিলজি 1206 মারা গেলেন, এবং কুতুবউদ্দিন আইবেক তার 4 বছর পর 1210 পোলো খেলতে গিয়ে মারা যান। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আমি জিজ্ঞেস করি শুধু, এই যে কুতুবউদ্দিন আইবক প্রথম ভারতবর্ষে এসে থাকা শুরু করলেন, এখানে কি কি পরিবর্তন হলো ভারতের সেই মুহূর্তের ভারতবর্ষে? যেরকম আমি জিজ্ঞেস করি স্থাপত্যের জায়গা থেকে কি পরিবর্তন হলো, সাধারণ মানুষের সঙ্গে কুতুবউদ্দিন আইবকের যোগাযোগ কিরম ছিল, এবং সে কিভাবে রুল করছিল, এই বিষয়ে কি কিছু জানা? না, কুতুবউদ্দিন আইবকের সময় স্থাপত্যে বিরাট কোনো পরিবর্তন হয়নি। সেই সময় ব্যাপারটা পুরোপুরি মিলিটারি ব্যাপারই ছিল, সেনার বাইরে সেরকমভাবে কিছু হয়নি। আচ্ছা, এরা যেহেতু দাস ছিল, একটা জিনিস বুঝতে হবে যে যারা আমির ওমরা রয়েছে এবং যে সুলতান হয়েছে তাদের মধ্যে খুব বেশি কিন্তু দূরত্ব নেই র্যাঙ্কের দিক থেকে। এদের মধ্যে থেকে একজন একটু প্রমোশন পেয়ে রাজা হয়ে গেছে, মানে সুলতান হয়ে গেছে।
কাজেই সেই যে একেবারে এটিকেট যে গেলে পরে একেবারে দণ্ডবত হয়ে সালাম করতে হবে, এইসব কিছু চালু হয়নি তখনও। এটা একটা মিলিটারি গ্রুপ যারা আসছে, লুট করছে, জিতছে, ওই জায়গাতে আরেকটু এগিয়ে যেতে হবে, আরেকজনকে পাঠিয়ে তুমি ওই জায়গাটা জিতে নিয়ে আসো, এইভাবেই ম্যানেজ হচ্ছে ব্যাপারটা পুরো। বেশ বিরাট কোনো স্থাপত্য হয়নি। কুতুব মিনারটা কুতুবউদ্দিনের সময় তৈরি হওয়া শুরু হয়েছিল, শেষও হয়নি। হ্যাঁ, কারণ মানে কুতুবউদ্দিনের কথা আর স্থাপত্যের কথা আসলে ওই কথাটাই সবচেয়ে আগে মাথায় আসে, কুতুব মিনার। কিন্তু কুতুব মিনার কুতুবউদ্দিনের সময় শেষ হয়নি, ইলতুৎমিশের সময় শেষ হয়। ইলতুৎমিশও একজন দাস ছিলেন, কুতুবউদ্দিনের দাস ছিলেন। ইলতুৎমিশ অ্যাকচুয়ালি তুর্কিস্তান বা যেটাকে টার্কি বলা হয় বা সেই সময়কার, এখন যেটাকে তুর্কিয়ে বলে, তুর্কিস্তানের ছেলে। সে ছোটোবেলা থেকে দেখতে সুন্দর, বেশ সবাই তাকে পছন্দ করে। ডানপিটে মানে সেই সময়কার হিসেব মতো বেশ ভালো একটা তো তার ভাইরা খুব জেলাস হয়ে পড়ে তার কাছে উপরে। তো তাদেরকে একেবারে ছোটো বয়সের কথা বলছি, তো ইলতুৎমিশকে নিয়ে যায় যে চল তোকে ঘোড়ার বাজার দেখিয়ে নিয়ে আসি। ঘোড়ার বাজার দেখাতে নিয়ে গিয়ে ওখানে বিক্রি করে দেয় দাস হিসেবে ইলতুৎমিশের ভাইরা। আচ্ছা। তো তারপর এই বিভিন্ন হাত ঘুরে 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 সে বিরাট দামি, মানে যেহেতু ভালো ছেলে ছিল, বেশ যোগ্য ছেলে ছিল, সে ধীরে ধীরে র্যাঙ্কে উঠতে থাকে এবং দাস হিসেবে তার দাম খুব বেশি হয়ে যায়। তো এর কাছে কুতুবউদ্দিনের কাছে নিয়ে আসা হয়, মোহাম্মদ ঘুরির কাছে নিয়ে আসা হয় দাস হিসেবে। মোহাম্মদ ঘুরি বলেন না, এর খুব দাম বেশি, 1000 রৌপ্য মুদ্রা চাইছে এর জন্য, 1000 স্বর্ণ মুদ্রা চাইছে এই দাসের জন্য। 1000 স্বর্ণ মুদ্রায় দাস, সেই সময় বিরাট ব্যাপার, এত দামি দাস আমি নেব না। তখন কুতুব কেনেন ওকে। আচ্ছা। কুতুব কেনেন এবং তাকে ধীরে ধীরে নিজের ছেলের মতো করে বড় করে তোলেন। তো এই হলো কুতুবউদ্দিন আইবক মারা যাওয়ার পর ইলতুৎমিশ মানে এবার উনি সবার আগে এগিয়ে আসবেন। তো ইলদিজের কথা বলেছিলাম যে কুতুবের সময় কুতুবের শ্বশুর ছিল, তার সাথে ঝামেলা চলছে। তো ইলদিজ তখন আবার ইলতুৎমিশ হয়ে প্রথম যেটা করলেন যে চলো লাহোরে গিয়ে আগে ইলদিজকে ঠিক করা হোক। তো গেলেন ওখানে, ওকে হারালেন, ওকে নিয়ে আসা হলো দিল্লিতে, ঘুরিয়ে তারপরে মেরে ফেলা হলো। ইলদিজ শেষ। এবার চেঙ্গিস খাঁ এই সময় অনেকটা ঢুকে গেছেন। চেঙ্গিস খাঁ একটা বড় প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে ইলতুৎমিশের জন্য। এ যদি ভারত আক্রমণ করে, মানে চেঙ্গিস খাঁর লিগেসি যেখানে যাচ্ছে সবাইকে শেষ করে দিচ্ছে এবং মানে টেরর একটা, এ যদি ভারতে আসে তাহলে কী হবে? ইলতুৎমিশ প্রস্তুতি নিচ্ছেন, চিন্তায় আছেন। খানিকটা ঢুকলেনও কিন্তু চেঙ্গিস খান। তারপর কোনো একটা কারণে চেঙ্গিস খান ভারতবর্ষে ঢোকেননি। চেঙ্গিস খান কখনো ভারত আক্রমণ করেননি, কেন? এটার কোনো সঠিক উত্তর নেই। কিন্তু চেঙ্গিস খাঁ কেন ইতিহাসে, তাহলে ভারতীয় ইতিহাসে, তাহলে চেঙ্গিস খাঁ নামটা কেন বারবার ঘুরে ফিরে আসে? ভারতীয় ইতিহাসে চেঙ্গিস খাঁর কোনো ভূমিকা শুধু এটুকুই যে দিল্লি সালতানাতটা উনি না থাকলে হতো না। উনি যদি আফগানিস্তানের রাস্তাটা বন্ধ না করে দিতেন তাহলে পরে দিল্লির এই যে কুতুবউদ্দিন, ইলতুৎমিশ এরা আর ভারতে এসে মানে বসবাস করতেন না। এটাই তার গুরুত্ব। তাছাড়া চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ কখনো করেননি। তার মানে পৃথিবীর ইতিহাসে চেঙ্গিস খাঁর বড় একটা ভূমিকা আছে, ভারতের ইতিহাসে অবশ্যই আছে। হ্যাঁ, তো এবার চেঙ্গিস খাঁ আক্রমণ করলেন না, তাতে ইলতুৎমিশের এই সমস্যাটাও বা এই সংশয়টাও গেল। এরপর ইলতুৎমিশ নিশ্চিন্ত হয়ে গেল, আর কিছু করার নেই। কাবুচা যে আরেক সমস্যা ছিল, তাকেও মুলতানে গিয়ে তাকেও মেরে ফেললেন। ইলতুৎমিশ মোটামুটি একটা স্টেবল এবার। কিন্তু সমস্যা তো একটাই, ভারতবর্ষের কেন্দ্রের, ভারতবর্ষের যেই কেন্দ্রে থাকুক না কেন, একটাই প্রদেশ আছে যেখানে যেই যায় সেই আর কেন্দ্রের কথা শোনে না, বাংলা। মুঘলদের সময় আমরা দেখেছি সব সময় বাংলা প্রবলেম দিয়েছে। সুলতানদের সময়ও বাংলাতে আর কিছুতেই ম্যানেজ করা যাচ্ছে না। বাংলায় কি হচ্ছে? বাংলায় প্রথমে কি একটা বিদ্রোহ হলো ওখানে। তো বিদ্রোহ হয়েছে, কেউ একটা নিজেকে স্বাধীন ঘোষণা করে বসেছে। তো কী করবে দিল্লির সুলতান? একজনকে পাঠাবে নিজের বিশ্বস্ত কাউকে, যে এবার তুমি ওই বিদ্রোহটাকে দমন করো, প্রশমন করো। সে যায়, প্রশমন করে। তাহলে ঠিক আছে, প্রশমন হয়ে গেছে, এবার তাহলে থাকো ওখানে তুমি। ও থাকে ওখানে, বাংলার মাটি জল খেয়ে সে বিদ্রোহ করে বসে, আমি আর মানছি না, এবার আমি স্বাধীন। এটা পুরো সালতানাত জুড়ে এটা হয়ে গেছে। এই সময় ইলতুৎমিশের সময় সব দিকে নিশ্চিন্ত। ইলতুৎমিশ
বাংলা ওই যে আলিমারদান, বখতিয়ার খিলজির, বখতিয়ার খিলজি তো কাছের লোক, আলিমারদান তারপরে হয়েছে বাংলার মানে সুলতান, মানে সুলতান নয়, গভর্নর। হ্যাঁ। আলিমারদান তখন নিজেকে ইন্ডিপেন্ডেন্ট, আমি স্বাধীন মানে মেগালোম্যানিয়াক স্বাধীন। আলিমারদান হচ্ছে আমি পৃথিবীর সুলতান। কি বলছো তুমি? একজন এসছে বাণিজ্য করার জন্যে, হ্যাঁ, যে আমার ইস্পাহান মানে ওইদিকে কিন্তু মিডল ইস্টের দিকে, ইস্পাহানে ওখানে আমাকে বিজনেস করতে হবে, আপনি কি কিছু সাহায্য করতে পারেন? তাই যাও, ইস্পাহান তোমার নামে লিখে দিলাম। এই লেভেলের মেগালোম্যানিয়া। আমি তো পৃথিবীর সুলতান, মাথাটা গেছে একেবারে। তো আলিমারদানকে মোটামুটি তার এইটা দেখে তার যে আমির ওমরা তারাই তাকে মেরে ফেলে বেসিক্যালি। আচ্ছা, এ পাগল হয়ে গেছে, মেরে ফেলা। কিন্তু তার বদলে তার নিজের একজনকে বসায়, কিন্তু সে ওই একই ব্যাপার, স্বাধীন তো আমরা, বাংলা কারো কথা শুনবে না কোনোদিনও, হ্যাঁ, বাংলা নিজের লোককেই চায়। তো ইলতুৎমিশ তখন যান এবং প্রায় 5 বছর লাগে ইলতুৎমিশের নিজেকে বাংলাকে মোটামুটি একটা জায়গায় আনতে। আবার কিছুদিন পরে কিন্তু বাংলা এক জায়গায় ফিরে যায়, মানে পুরো সময়টা জুড়ে আমরা দেখতে থাকবো, আমরা বারবার বলতেও থাকবো। তো হলো, ইনফ্যাক্ট দাসবংশ শেষই হয় না যদি বাংলার উপরে এই ভালোবাসা না থাকতো। বাংলা যারা আসেন তাদের সেখানে আসছি। বেশ। তো এই হলো ইলতুৎমিশের। তখন উনি ঠিক করলেন যে সব যখন হয়ে গেছে, এবার তাহলে একটু অ্যাডমিনিস্ট্রেশনটাকে ঠিক করে দেখা যাক। কারণ বললাম যে তখন অবধি তো এই নোবেল যারা, মানে আমির ওমরাদের সাথে সুলতানের সেরকম কোনো ডিফারেন্স নেই। হ্যাঁ, মানে ওটা তো একটা মিলিটারি টাইপের ব্যাপার, প্রমোশন হয়েছে, তো আমি ব্রিগেডিয়ার, তুমি জেনারেল, তো কি হলো? তাই, একদমই তাই। এ বললেন না, সুলতান ইজ সুলতান। কিন্তু এই সে চেষ্টা করা শুরু করলেন যে আমির ওমরারা একটু নিচে থাকবে, সুলতান নিজের জায়গায় থাকবে। হায়ারার্কি বানানোর চেষ্টা করলেন, প্রপার সুলতান হায়ারার্কি। তো পার্সিয়ান যে এটিকেট সেগুলো নিজেদের দরবারে চালু করা, হ্যাঁ, এই সমস্ত শুরু করার চেষ্টা করছেন। তো তখন আমির ওমরারা দেখলেন যে না, এটা তো ঠিক হচ্ছে না। হঠাৎ করে আমাদের মধ্যে থেকে উঠে একজন বলবে যে না, আমি কালকের থেকে সবার থেকে বড়, এটা ঠিক না। তো তারা মিলে, এবং এদের সাহায্য ছাড়া রাজত্ব চলবেও না, এরা মিলে একটা গ্রুপ বানালেন, যে গ্রুপটা আবার অনেক পরে আকবর কিন্তু সেটাকে রিইনস্টেট করেছিলেন। আকবরস 40 বলে আমরা একটা বলেছিলাম, 40 জনের একটা গ্রুপ। এই ইলতুৎমিশের সময় প্রথম একটা দ্য 40, মানে 40 জন আমির ওমরাদের একটা গ্রুপ তৈরি হয়। এরা হচ্ছে সালাহকার, মার্গদর্শক মণ্ডলী, কোর গ্রুপ, যে আমরা সমস্ত সলাহ পরামর্শ করে ঠিক করব, তারপরে সুলতানকে আমরা জানাবো, এবং সুলতানকে মোটামুটি আমরা যেহেতু সবচেয়ে পাওয়ারফুল, কাজে আমাদের কথা শুনে চলতে হবে। কাজেই একটা সুলতানও পুরোপুরি স্বাধীন নয়, একটু মানে দূরত্ব আছে, কিন্তু আমাদের কথা শুনে চলতে হবে। তো এই 40 গ্রুপ তৈরি হয়, এবং এর মধ্যে প্রচুর ষড়যন্ত্র, প্রতি ষড়যন্ত্র এসব চলতে থাকে। খলিফা সে সময় অ্যাকচুয়ালি ইলতুৎমিশকে সুলতান অফ ইন্ডিয়া প্রথম, তো সেই অর্থে প্রথম সুলতান টাইটেলটা, সুলতান মানে খলিফার আন্ডারে যারা রুল করছে বিভিন্ন জায়গায়, তাদেরকে সুলতান বলা হয়। তো এই প্রথম ইলতুৎমিশকে সুলতান উপাধি দিলেন খলিফা। কুতুব মিনার তৈরি শেষ হলো এই সময়, ইলতুৎমিশের সময়। এবং ইলতুৎমিশ বহু রকম করেছিলেন, কিন্তু এটা আমরা জাহাঙ্গীরের সময় দেখতে পেয়েছি, তার আগে হুমায়ুনও করেছিলেন, একটা ড্রাম চালু করেছিলেন রাজ ইয়ের সামনে। জাহাঙ্গীর সেটাকে বেল, সমস্ত পুরো মহলের বাইরে অনেকটা দূর অব্দি বেল, যে কারো কোনো অসুবিধা হলে পরে বেল বাজাতে পারবে, তাহলে বাদশাহ তুরন্ত জানতে পারবেন যে কী ব্যাপার। এই গ্রেট বেলের কনসেপ্ট শুরু হয়েছিল এই ইলতুৎমিশের সময়। উনি নিজের মহলের বাইরে বেল রেখেছিলেন, যে অসুবিধা হলে পরে জানাও। আচ্ছা, মানে তিনি অ্যাকচুয়ালি প্রথমবারের জন্য ওই সুলতান, যে আমি তোমাদের সুলতান, তোমাদের কোনো অসুবিধা থাকলে আমাদের বলো, এই যে ব্যাপারটা, এটা উনি প্রথম করলেন এতদিনের মধ্যে। এবং তখন সেই মুহূর্তে হিন্দু রাজাদের অবস্থা, মানে হিন্দু রাজারা এক্সিস্ট করে না, ও শেষ, ওই সময়টা শেষ। জয়চন্দ্রের পরে আর সেরকমভাবে বড় হিন্দু রাজা কেউ ছিলেন না, তো বললামই। তো এবার এর উপরে ওই ইসমাইলিরা আক্রমণ করছেন, করছে। তার মধ্যে তার এক ফেভারিট সান, সে বাংলার বিদ্রোহ দমন করতে গিয়ে সে মারাই গেল। এসব হচ্ছে। তো ইলতুৎমিশেরও বয়স হয়ে গেছে, যে আমার পরে কে হবে রাজা, মানে সুলতান কে হবে। তার ছেলেদের উপর তার কোনো ভরসা ছিল না। একজন তো ফেভারিট, যে সে বাংলায় মারা গেছে, বাকিদের উপরে তার কোনো ভরসা নেই।
বেশ, এরা কেউ সুলতান হওয়ার যোগ্য নয়। এই প্রথম ভারতবর্ষের ইতিহাসে নমিনেট করা হলো রাজিয়া সুলতান, মানে রাজিয়াকে, রাজিয়া যে কিনা ইলতুৎমিশের মেয়ে। ও, এই প্রথম একজন মহিলা রুলার কে নমিনেট করা হলো। নমিনেট করা হলো যে আমার পরে কিন্তু রাজিয়া হবে। এমন নয় যে বাকি আমরা অনেক সময় দেখেছি যে হয়তো ছেলেই হচ্ছে সিংহাসনে কিন্তু আসলে ছেলে চালাচ্ছে না। হ্যাঁ, লক্ষ্মীবাই কিন্তু সেই অর্থে তার ছেলের নামেই রাজত্ব চলছিল, তিনি তার মা হিসেবে আসলে চালাচ্ছিলেন। রাজিয়া কিন্তু না, রাজিয়াকে নমিনেট করা হয়েছিল সুলতান হিসেবে এবং খুব যোগ্য ছিলেন। ইলতুৎমিশ থাকাকালীন ইলতুৎমিশ বিভিন্ন জায়গায় যুদ্ধ করে বেড়াচ্ছেন, তখন কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন রাজিয়া সামলাচ্ছেন। আচ্ছা আচ্ছা। তো রাজিয়ার মধ্যে যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু একটা অর্থোডক্স সমাজে একজন মেয়ে হিসেবে সুলতান হবে এবং বোরকা মানে চেহারা টেহারা ঢাকা পর্দানশীন একজন সে সুলতান হবে, এটা অর্থোডক্স কেউ মেনে নিতে পারছে না। ওই যে 40 জনের গ্রুপ, তারা কেউ মেনে নিতে পারছে না। রাজিয়াকে সুলতান করা যাবে না। যদিও ইলতুৎমিশ নমিনেট করেছে, তবুও তারা বললো যে না, রাজিয়া সুলতান হবে না। সুলতান হলো, কাকে বানানো হলো? ফিরোজ বলে ইলতুৎমিশের এক ছেলেকে। ফিরোজ হচ্ছে অ্যাকচুয়ালি ইলতুৎমিশের এক দাসীর ছেলে। আচ্ছা। এবং খুব নিচু, মানে দাসীদের মধ্যে তো র্যাঙ্ক ছিল, এ হচ্ছে নিচু র্যাঙ্কের এক দাসীর ছেলে, কিন্তু আর কেউ নেই, যেহেতু ফিরোজকে করা হলো হচ্ছে অফিসিয়ালি সুলতান ওকে ঘোষণা করা হলো। হ্যাঁ, রাজিয়াকে দেয়া হয়নি, তখনও দেওয়া হয়নি। রাজিয়া কিছুদিনের জন্য থাকলেন, তাকে সরিয়ে বলে না ফিরোজ হবে। এই তো বেশ ভালো কথা, ফিরোজ হচ্ছেন রাজা। কিন্তু ফিরোজের হাতে অ্যাকচুয়ালি ক্ষমতা দিয়েও লাভ কিছু নেই, কারণ ফিরোজ ধর্মপ্রাণ এবং ফিরোজ হচ্ছে প্রচণ্ড আইয়াস একজন লোক। আচ্ছা। এবং তার একটা প্যাথোলজিক্যাল জেনারোসিটি ছিল। সে মদ টদ খাচ্ছে এবং লোকের উপরে টাকা পয়সা বিলিয়ে দিচ্ছে পুরো। আচ্ছা। তার আর কোনো নেই, পার্টি ফার্টি চলছে। মানে উনি হাতিতে করে বেরোতেন, মদ খেয়ে চুর, প্রচুর সোনাদানা, এইভাবে যেটা দেখে, মানে আমরা যেটা জেনারেল শুনি আর কি, সুলতানরা এভাবে স্বর্ণমুদ্রা রৌপ্যমুদ্রা ছুঁড়ে বেড়াচ্ছে। অ্যাকচুয়ালি ফিরোজ সেটা করতেন, হাতির ওপর থেকে সবাই এইসব চলছে। অ্যাকচুয়ালি ক্ষমতাটা চালাতেন তার মা, সেই দাসী, শাহমার্দান নাম, শাহ তুর্কান নাম। শাহ তুর্কান অ্যাকচুয়ালি ক্ষমতাটা চালাচ্ছেন, এবং যেহেতু উনি একটা নিচু র্যাঙ্কের দাসী, তার একটা প্রচণ্ড প্রতিশোধ স্পৃহা ছিল অন্যান্য রানীদের ওপরে বা অন্যান্য দাসীদের ওপরে যারা উঁচু র্যাঙ্কের, কারণ একে তো ভালোভাবে ট্রিট করা হয়নি। এখন আমি রানী হয়েছি, কী করলেন? তার রানী টানিদের যারা ছিলেন ইলতুৎমিশের অন্য বড় রানী টানি, তাদেরকে মেরে ফেললেন, কাউকে জেলে ফেলে দিচ্ছেন। ও, মানে প্রপার পাওয়ার পজিশন থেকে তিনি প্লে করছেন। প্রচণ্ড ইলতুৎমিশের সমস্ত রানীকে শাহ তুর্কান মেরে ফেললেন। একটা ছোট বাচ্চা ছিল, তাকে অন্ধ করলেন প্রথমে, তারপরে তাকে মেরে ফেললেন। এমনকি রাজিয়াকেও মারার জন্যে তারা একটা ষড়যন্ত্র করছে। কিন্তু ওই মানে ফিরোজের আমলে আর কিছু হচ্ছে না, ফিরোজ তো এইরকম করছে। তখন এই 40 জনের যে গ্রুপ, তারা বুঝলো যে না, এই ফিরোজকে দেওয়া হবে না বাবা। এবং রাজিয়া তখন নিজে একটা দিল্লির জনগণকে নিয়ে একটা বিক্ষোভের জন্ম দিলেন। দিল্লির জনগণ অ্যাকচুয়ালি রাজমহলে ঢুকে ফিরোজকে মেরে ফেললেন। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, মানে ইমপ্রেজেন্ট করলেন। হ্যাঁ, পিপলস প্রোটেস্ট, এবং সেটা রাজিয়াই সেই পিপলস প্রোটেস্টটা গণ অভ্যুত্থান ব্যাপারটা করালেন রাজিয়া। আচ্ছা, অদ্ভুত ব্যাপার এটা। হ্যাঁ, তো রাজিয়া ওয়াজ অলসো সেই অর্থে বলতে গেলে সেইভাবে একটা প্রায় ডেমোক্রেটিক জাতীয় গোছের ওই সময় একটা গণ অভ্যুত্থান থেকে একজন নেতা বেরিয়ে আসে বা নেত্রী বেরিয়ে আসে, বুঝতে পারছিস ব্যাপারটা? তো এই গণ অভ্যুত্থান হলো, ফিরোজ এবং শাহ তুর্কান দুজনকেই বন্দি, এবং তারপরে ফিরোজকে মেরেও ফেলা হলো। তো ফিরোজ চলে গেছেন। একটা প্রশ্ন মাথায় আসছে, সেটা হলো যে যখন কুতুবউদ্দিন আইবক শুরু করলেন, তারপর সেখান থেকে ইলতুৎমিশ অবধি গেল, ইলতুৎমিশ থেকে রাজিয়া অবধি আসলো, এই সময় সাধারণ মানুষ, আমাদের দেশের সাধারণ মানুষের কি অবস্থা, বা তারা ঠিক এই শাসনকে কিভাবে দেখছে, বা তারা কোনোভাবে বিদ্রোহের কথা ভাবছে কিনা? বা এইখানে একটা বিদ্রোহের প্রথমবার দেখলাম আমরা, বিদ্রোহ ঠিক নয়, এটা বিক্ষোভ। হ্যাঁ,
কিন্তু আমি বলছি সেই সময় সাধারণ মানুষের কি অবস্থা সেটা কি কোথাও পাওয়া যায়? না, অন্তত এই বইতে তো নেই। কারণ আমার সত্যি খুবই মানে মনে হয় যে এই পার্টিকুলার রাজিয়ার ব্যাপারটা দিয়ে বুঝলাম তার মানে তখন সাধারণ মানুষ যদি এইটাকেই ডিকোড করা যায়, তার মানে সাধারণ মানুষ তো মেনে নিয়েছে যে এরা সুলতান আমাদের, ঠিক আছে, না হলে এই সাপোর্টটাই বা করবে কেন রাজিয়াকে? এবার দেখ এটা নিয়ে, আচ্ছা এটা নিয়ে যেটা ইরালি লিখছেন সেটা হচ্ছে যে ভারতের যে মূল জনগোষ্ঠী যেটা মূলত হিন্দু এবং কিছুটা তখন বুদ্ধিস্ট তখনও ছিল, এদের কাছে এটা নতুন কিছু কিন্তু মনে হয়নি কখনো। কারণ বিভিন্ন সময় রাজা ইত্যাদি বাইরে থেকে আক্রমণ করছেন, দিল্লি এবং নিজেদের রাজ্যত্ব জয় করছেন, লুটতরাজ হচ্ছে, এভাবেই চলছে ব্যাপারটা, কেউ না কেউ অ্যাডমিনিস্ট্রেট করছে আমাদেরকে, এটাই নিয়ম। এরা যে একটা অন্যরকম কিছু সেটা কিন্তু মানুষের দীর্ঘকাল মনে হয়নি। তবে এই যে মানে মন্দিরে আক্রমণ, এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলো লোকে আইডেন্টিফাই করছে। এগুলো আইডেন্টিফাই করার সাথে সাথে কি হচ্ছে যে যেটা হয়েছে তারপরে, যে এই যে হিন্দু ধর্মটা এটা অনেক বেশি গুটিয়ে গেছে নিজের মধ্যে। হ্যাঁ, এবং গুটিয়ে শুধু যায়নি, এই ধর্মটার, যেটাকে বৈদিক ধর্ম বলতে পারি আমরা, বৈদিক ধর্মের যে একটা ডাইনামিজম ছিল, যে আরও নতুন, একটা কেউ বললেই সেটা মেনে নেওয়ার ব্যাপার নেই, সেটা আরেকটা দর্শন এলো, তার থেকে একটু এগিয়ে যাওয়া, এই যে সবসময় ফ্লেক্সিবিলিটি, এই ব্যাপারগুলি অনেক বেশি কমে যায়, অনেক বেশি গ্রামীণ নয়, গ্রাম্য হয়ে ওঠে এই ধর্মটা, অনেক বেশি রিজিড হয়ে যায়, যেটা যে কোনো সংখ্যালঘুই হয়, যে কোনো দেশেই সংখ্যালঘুরা সবসময় একটু অর্থোডক্স হয়ে পড়ে, যেহেতু তাদের মনে হয় যে আমাদের ধর্মটা মানে ধর্মটার উপরে একটা সংকটে রয়েছে, তারা অর্থোডক্স হয়ে। এবং তার সঙ্গে আরেকটা জিনিসও আছে, যত বেশি অর্থোডক্স হবে তাদের ধারণা যে আমরা সংখ্যালঘু হয়ে আমরা যদি অর্থোডক্সভাবে ধর্মটাকে ধরে রাখি, তাহলে আশেপাশের আরও কিছু মানুষও আস্তে 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 আমাদের সঙ্গে আরো জুড়তে পারে। মানে ধর্মটাকে যদি অস্ত্র হিসেবে ইউজ করা যায়, সেক্ষেত্রে অর্থোডক্স হওয়াটা খুবই জরুরি। এটা হচ্ছে ধর্মের দিক থেকে এটা একটা চেঞ্জ হয়। আরেকটা হচ্ছে এই সময় থেকে প্রথম আমরা দেখি যে করাপশন বা দুর্নীতিটা খুব বাড়ে, কারণ মিলিটারি ডিক্টেটরশিপ এবং প্রত্যেকটা জায়গায় নিজস্ব লোক রয়েছে, এদের উপরে এরা করাপশনটা খুব, মানে এদেরকে কিছু টাকা দিয়ে কিছুটা কাজ করিয়ে নেওয়া, কারণ এটা সবাই তো মূলত অর্থের জন্য করছে, এই জিনিসটা এই সময় থেকে খুব বেশি পরিমাণে, যেটার এখনও অবধি কিন্তু এই সময় থেকে শুরু হওয়া করাপশনটাই এখনও রয়েছে, কারণ ধরনটা একই ধরনের, আমার একটা কাজ চাই করিয়ে নাও, করাপশনটা বাড়ে এই সময়। আরেকটা হচ্ছে যে দুর্ভিক্ষের, যে বারবার দুর্ভিক্ষ হওয়া এবং তাতে মানুষের খুব অসুবিধে হওয়া, এটাও এই সময় তৈরি হয়, কারণ অর্থ চলে গেছে, সম্পদ চলে গেছে। এই যে আসছেন সুলতানরা এখানে এখনও ঠিকভাবে বসে ওঠেননি, এখানে সাধারণ মানুষের সাথে তাদের সেই সখ্যতাটা তৈরি হয়নি এখনও, যেটা আরও পরে এসে হয়। কিন্তু মানে যে লখনৌর যে ইমামবাড়া, সেটা কিন্তু দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্যে এবং সর্বধর্ম নির্বিশেষে লখনৌর যারা যে নবাব ছিলেন তারা করেছিলেন, যে ফুড ফর ওয়ার্ক টাইপের একটা প্রোগ্রাম। বা এটা পরেও অনেক ঐতিহাসিক লিখেছেন যে ব্রিটিশদের সময় আবার এসে দুর্ভিক্ষ দেখা দেয়, কারণ ব্রিটিশরা একদম মানে সাধারণ মানুষের সাথে ওদের ওপরে কোনো যোগ ছিল না, তাদের সাথে কোনো সম্পর্ক ছিল না, এটা তার আগের সময় ছিল না। মুঘলদের সময় অবধি এসে অনেকটা বেশি নবাবরা বা সুলতান বাদশারা অনেক বেশি মানুষের কাছাকাছি, তাদের দুর্ভিক্ষ যেন না হয় এগুলো দেখাভাল করতেন, কিন্তু এই সময় অবধি এখনও এটা হয়নি, আসেনি। হ্যাঁ, এখন অবধি এটা মিলিটারি ডিক্টেটরশিপ হিসেবে চলছে, এবং সেই সেন্ট্রালাইজ যে একটা ক্ষমতা বা ওই পাওয়ার, ওই ব্যাপারটাও এখনো আসেনি। এটা একটা জিনিস হয়। আরেকটা হচ্ছে তোর পলিগ্যামিটা বাড়ে। হ্যাঁ, কারণ পলিগ্যামি মানে বহুবিবাহের প্রথা, যেটা বহুবিবাহ কিন্তু বৈদিক ধর্মে বহুবিবাহের প্রথা সেভাবে ছিল না। এবার মহাভারত বলবি, আমি সেই বিতর্কে যাব না। মহাভারত কোন সময় লেখা হয়েছে, কোন সময়ের ঘটনা বলছি না, কিন্তু কোন সময় লেখা হয়েছে, কোন সময় ওটা চেঞ্জ হয়েছে, এগুলো বিতর্কে গিয়ে লাভ নেই। কিন্তু মূলত বহুবিবাহটা বৈদিক ধর্মের মধ্যে ছিল না, কিন্তু এদের মধ্যে ছিল, কাজে বহুবিবাহটা সমাজে আরও বেশি প্রতিষ্ঠা পায়। আরেকটা জিনিসও হয় যে দুটো আলাদা আলাদা সংস্কৃতি মিলছে, কিছুই কি ভালো বেরিয়েছে, ভক্তি আন্দোলন বেরিয়েছে।
সুফি আন্দোলন বেরিয়েছে। আরেকটা যেটা বড় জিনিস হয়েছে সেটা হচ্ছে মিউজিক। প্রাচ্য মানে আমাদের ভারতবর্ষের যে ধ্রুপদ সঙ্গীত এবং বাইরের যে পারস্য দেশ থেকে আসা সঙ্গীত, এই দুটো মিশে একটা ভারতীয় যে মার্গ সঙ্গীতের যে একটা পরম্পরা, সেটা সে সময় তৈরি হচ্ছে। আমির খুসরু ইত্যাদিরা এসে গেছে। ঠিক এগুলো সাধারণ মানুষের মধ্যে ধীরে ধীরে এই পরিবর্তনগুলো। আমির খুসরু এই সময় চলে এসেছেন, মানে আমির খুসরু, হ্যাঁ এই সময় বা একটু পরে এরকম সময় আমির খুসরু, রাজিয়া সুলতানের সময় সম্ভবত আমির খুসরু ছিলেন, সম্ভবত বলছি কারণ আমি এক্স্যাক্টলি শিওর নই। তবে তারপরে গিয়াসউদ্দিন বালবান যখন, তখন তো আমির খুসরু ছিলেন। হ্যাঁ, এর নিয়ে কোনো সন্দেহ। এবং সেখানে সুফি একটা খুব ইম্পর্টেন্ট ভূমিকা প্লে করা শুরু করে ভারতীয় মিউজিকের সঙ্গে মিক্স হয়ে। মিউজিক এবং উভয় ধর্মের দর্শন, হ্যাঁ দর্শন করে একটা সিনক্রেটিক যে কালচারের কথা আমরা বলি। হ্যাঁ, এবং আমির খুসরুর ক্ষেত্রে আমরা দেখতে পাই তিনি এমন কিছু জিনিস লিখেছেন, যেমন উনি ওই গানটা ওই সাকালবানা যে গানটা, এই গানটা উনি লিখেছিলেন একটি মন্দিরের ওই হলুদ ফুল দেখে, বসন্ত পঞ্চমী দেখে হলুদ ফুল দেখে। ওই এবার এইটাও তো একটা বিরাট কালচারাল এক্সচেঞ্জ। ওখানে কোথাও এখনো দিল্লির নিজামুদ্দিনের দরগাতে কিন্তু বসন্ত পঞ্চমী পালন হয়, ঠিক একদমই হলুদ পোশাক পরে, এবং সেদিন হলুদ চাদর চড়ানো হয়, গাঁদা ফুল চড়ানো হয়। তো এই ধরনের এসবও তৈরি হয়েছিল, সেই সময় হওয়া শুরু হয়েছে। বেশ, এবার রাজিয়া সুলতান কি হলো? রাজিয়া তখন আবার 40 জন বললেন ফিরোজের পরে যে আচ্ছা এবার সুলতান কে হবে। তখন রাজিয়া মানে এতেই বোরকাতে বা মানে ঢাকাই রয়েছে চেহারা, তিনি বলছেন আপনারা তো ভুলে গেছেন যে আমার বাবা কিন্তু এই ব্যাপারটা আমাকে দিয়ে গেছিলেন, আর কাউকে তো আপনারা পাচ্ছেন না খুঁজে, আমারই তো হওয়ার কথা এখন। তখন তারা বললেন আচ্ছা তাহলে রাজিয়াই, আর কোনো অপশন নেই, রাজিয়াকেই করা হোক। তো তিনি রাজিয়া, হ্যাঁ 1236 খ্রিস্টাব্দে রাজিয়া সুলতান হলেন, এবং রাজিয়া নিজের নাম বদলে রাজিয়া উদ্দিন রাখলেন। তারপর উনি আরেকটা কাজ করলেন যেটা তার শেষ ডেকে আনলো। কিরকম? উনি বোরকা ফেলে দিলেন। আচ্ছা, বোরকা ফেলে দিয়ে উনি সুলতানদের মতন পোশাক পরা আরম্ভ করলেন, ঘোড়ায় চড়া আরম্ভ করলেন, যেভাবে সুলতানকে অ্যাডমিনিস্টার করতে হয়। এটা তখনকার অর্থোডক্স যারা মুসলিম তাদের একেবারে সহ্য হলো না। তারা ষড়যন্ত্র করতে শুরু করলেন যে রাজিয়াকে কি করে সরানো যায়, কারণ সে ধর্মের বিরুদ্ধে কাজ করছে। রাজিয়াও শেষ হলেন প্রেমের জন্যই, সেভাবে বলা যায়। প্রেমের জন্যই? এক ইথিওপিয়ানের প্রেমে পড়ে গেছিলেন। ইথিওপিয়ান কি দাস ছিল সে? অ্যাবিসিনিয়ান যাদের বলে, জালালউদ্দিন ইয়াকুত। আচ্ছা, জালালউদ্দিন ইয়াকুতের মানে রাজিয়া বাইরে দেখাচ্ছেন উনি সম্পূর্ণ পুরুষালী আর কি, যেটা জেনারেলি অনেক সময় হয়েছে যে পুরুষতান্ত্রিক সমাজে একজন মহিলা যখন সেই পর্যায়ে পৌঁছচ্ছে সে নিজেকে পুরুষ দেখানোর চেষ্টা করছে, নইলে পরে কেউ মানবে না। ঠিক, এটা এখনও দেখা যায় অনেক ক্ষেত্রে। তো রাজিয়াও তাই দেখাতে চেষ্টা করছেন, কিন্তু মনে মনে তো তিনি একজন মহিলা। তো জালালউদ্দিন ইয়াকুত একজন দাস, এবং দাস মানে সে সময় কিন্তু দাস বলতে ওই দাস নয়, মিলিটারি র্যাঙ্কে কোথাও না কোথাও তারা রয়েছেন আর কি। তার প্রেমে পড়ে গেলেন, তাকে ইম্পর্টেন্ট পজিশন দেওয়া শুরু করলেন, তার কাছাকাছি লোকদেরকে নিয়ে তিনি রাজত্ব চালাচ্ছেন। এই যে 40 জনের গ্রুপ তারা, এবং 40 জনের গ্রুপকে একটু কম সেই অর্থে শুনছেন তাদের কথা। তো এই 40 জনের যে আমির ওমরাদের গ্রুপটা, তারা ঠিক করলো যে রাজিয়াকে সরাতে হবে। কিন্তু কীভাবে সরাবে? রাজিয়ার তো পাবলিক সাপোর্ট আছে। রাজিয়া এসছে গণ অভ্যুত্থান থেকে এসছে, সে তো মিলিটারিলি জেতেনি। ঠিক, তার মিলিটারি পাওয়ার নয়, তার পাওয়ারটা হচ্ছে মানুষের পাওয়ার। তো 1240-এ রাজিয়া গেলেন পাঞ্জাব, ভাটিন্ডার এখানে। তখন ইয়াকুত দিল্লিতে একা, এই 40 জনের গ্রুপ ইয়াকুতকে ধরে দিল মেরে। ধরো জেলে ভরো, মেরে ফেলো। এবং ওখানে ভাটিন্ডার তখন আলতুনিয়া বলে একজন যে গভর্নর, তাকে বললেন রাজিয়াকে অ্যারেস্ট করো। রাজিয়াকেও অ্যারেস্ট করে ফেলা হলো, জেলে আনা হলো। এবং মুইজউদ্দিন বেহরাম বলে একজনকে তারা বসালেন, নিজেদের মধ্যে থেকেই একজন, তাকে বসালেন গাদ্দিতে। এবার তুমি সুলতান। তো বেহরাম, রাজিয়া তো রাজিয়া, সেই সময় ভাবতে পারছিস 1240 খ্রিস্টাব্দে সে সমস্ত ভারতের সম্রাজ্ঞী হয়ে গেছে নিজের যোগ্যতায়। কেউ তাকে দিয়ে যায়নি, মানে ইলতুৎমিশ দিয়েছে কিন্তু কেউ তো মানেনি, সে নিজের যোগ্যতায় হয়েছে। সে এইভাবে বিনা যুদ্ধে ছেড়ে দেবে?
সে আলতোনিয়ার সাথে দেখা করলো, মানে আলতোনিয়ারই জেলে রয়েছে সে আলতোনিয়াকে বললো আমাকে বিয়ে করবে। আমাকে বিয়ে করলে আমি তোমাকে বিয়ে করব, তারপর চলো দুজন মিলে আমরা ইন্ডিয়া রুল করি। অবভিয়াসলি রাজিয়াকে ছেড়ে দিল। আলতোনিয়া এবং রাজিয়া মিলে দিল্লি আক্রমণ করলেন, বিয়ে করলেন দুজন, আক্রমণ করলেন এই সন্ধিতে যে বিয়ে হবে আমাদের। ও বিয়ে হয়নি এখনো? না অ্যাকচুয়ালি হ্যাঁ সরি, ওরা বিয়েও করেনও, বিয়ে করেও ফেলেন, বিয়ে করে তারপরে দিল্লি আক্রমণ করেন। বেশ, দুজন মিলে দিল্লি আক্রমণ করলো, কিন্তু যেতেন না, তাদেরকে ধরা হয় এবং মেরে ফেলা হয় যমুনার তীরে। দিল্লিতে এখনও রাজিয়া সুলতানের যে সমাধি সেটা আছে, এবং সেটা এমনভাবে আছে সেটাই দেখেই বোঝা যায় যে খুব বড় করে তাকে সমাধিস্থ করা হয়নি। বাট আর ইম্পর্টেন্স ইন ইন্ডিয়ান হিস্ট্রি ইজ মানে আনডাউটেবল। জাস্ট বিকজ মানে তিনি কি করেছিলেন সেটা ঘটনা নয়, তিনি ছিলেন এটাই খুব বড় ব্যাপার। গণ সেই সময় একটা গণ অভ্যুত্থান থেকে নিজেকে সম্রাজ্ঞী তৈরি করা মহিলা হয়ে, ইট ওয়াজ আনবিলিভেবল। এবং তারপরে এবং তার সময় অনেকে লিখেছেন যে রাজিয়ার মধ্যে যোগ্যতা যতজন সুলতান হয়েছেন তার মধ্যে সবচেয়ে বেশি ছিল, তার শুধু একটাই দোষ ছিল, তিনি মহিলা ছিলেন। তো এবার বেহরাম আছেন, বেহরাম এখন তো ইয়েতে বসেছেন গাদ্দিতে। তো এই 40 জনের গ্রুপ ভাবলো যে বেহরাম তো আমরা বসিয়েছি ওকে, ওর তো কোনো নিজস্ব কোনো ক্রেডিবিলিটি নেই, এ আমাদের কথাই শুনবে। তো কিন্তু আলতুজিন বলে একজন ছিলেন, তিনি অ্যাকচুয়ালি চিফ রিজেন্ট, মানে চিফ মানে প্রাইম মিনিস্টার বলা যেত, তিনিই বসিয়েছিলেন। তিনি বেহরামের বোনকে যখন বিয়ে করেন তখন বেহরামের প্রচণ্ড রাগ হয়, তাকেই মেরে ফেলে। এবং বেহরাম তারপরে দেখা যায় যে বেহরাম আর কারো কথা শুনছে না, কারণ সুলতানের পোস্টটা না খুব ইম্পর্টেন্ট, একটা মানে ক্ষমতার একটা অন্যরকম দম্ভ, ক্ষমতার একটা অন্যরকম পাওয়ার ট্রিপ হয়, তাতে বেহরাম গিয়ে সে আর কারো কথা শুনছে না, তখন তাকেও সরিয়ে দেওয়া হয়। সরিয়ে নাসিরুদ্দিন মাহমুদ বলে এই ইলতুৎমিশের এক ছোট ছেলে ছিল সেই সময়, তাকে বসানো হয়। মানে এই সময়টা অ্যাকচুয়ালি একটু মানে খুবই টালমাটাল অবস্থা, বুঝতেই পারছে না কে কাকে সুলতান করা উচিত। ইলতুৎমিশের পরে এই যে এর সময় ফিরোজের সময়টা, ফিরোজ অ্যাকচুয়ালি 6 মাস 28 দিন মতো রাজত্ব করেছেন, তারপরে রাজিয়ার একটা সময়, এই সময় এইসবই ষড়যন্ত্র প্রতি ষড়যন্ত্র এই সমস্তই চলছে, লাভ কিছু হচ্ছে না, মানে অ্যাডমিনিস্ট্রেশন ভালো হচ্ছে না, খুব একটা টালমাটাল অবস্থা। তো নাসির উদ্দিন হলেন সুলতান। তো তার সবচেয়ে কাছের লোক ছিলেন কে, সে হচ্ছে গিয়াসউদ্দিন বালবান, যার নাম আমরা শুনেছি। আমি নামগুলো বলেছি কারণ এই নামগুলো আমরা আলাদা আলাদাভাবে ইতিহাসে পড়েছি, তাদের খুব ইন্টারেস্ট, মানে তাদের অবদানটা আমরা আলাদা করে বোধহয় জানি না। তো নাসিরুদ্দিন মাহমুদের গিয়াসউদ্দিন বালবান প্রায় 40 বছর রাজত্ব করেন, তার মধ্যে 20 বছর এই নাসিরুদ্দিনের প্রধানমন্ত্রী হিসেবে, এবং তার 20 বছর নিজে সুলতান হিসেবে। গিয়াসউদ্দিন বালবান অনেকটা ওই আকবরের ক্ষেত্রে যেমন বৈরাম খান, নাসিরের ক্ষেত্রে তেমনি গিয়াসউদ্দিন বালবান। ছোট বয়সে 17 বছর বয়স তখন তার ছিল, তখন তাকে করা হয়, তার কোনো ইন্টারেস্টই ছিল না রাজত্ব চালনায়, কোনো ইন্টারেস্ট নেই, যেটা আকবরেরও ছোটোবেলায় ছিল না। আকবর একটা সময় উঠে আসেন এবং বেরাম খানকে শেষ করেন, এবং বেরাম খান, তখন আমরা বলেছি যে বেরাম খান কিন্তু এটা চট করে মেনে নিতে পারছেন না যে আকবর নিজে বাদশাহ হয়ে উঠতে চাইছে। কেন চাইছেন না? কারণ তার আগে এই পিরিয়ডে আমরা দেখছি যে গিয়াসউদ্দিন বালবান কিন্তু পুরো সময়টা, নাসিরুদ্দিনের পুরো সময়টা জুড়ে গিয়াসউদ্দিন নিজে অ্যাকচুয়ালি ক্ষমতাটা তিনি সামলেছেন। বালবান মানে যেখানে বেরাম খানের ক্ষেত্রে ব্যাপারটা যেটা হচ্ছিল সেটা পাওয়ার পজিশনটা শিফট হয়ে যাচ্ছিল, পাওয়ার ডায়নামিক্সটা শিফট হয়ে যাচ্ছিল, এই ক্ষেত্রে সেটা হয়নি। হ্যাঁ, এবার নাসিরের যে কোনো ইন্টারেস্ট নেই সেটা কিন্তু আয়াসির জন্য নয়, তিনি প্রচণ্ড ধর্মপ্রাণ। আচ্ছা, তিনি সারাদিন কোরআন পড়া ছাড়া এবং ধর্মপালন ছাড়া আর কিছুই করেন না। বেশ। এবং মানে একবার তার স্ত্রী তাকে বলে যে বাড়ির কাজকর্ম করার জন্য একটি দাসী দরকার,
তো রাজস্ব থেকে কিছু টাকা দিয়ে আমরা একটা ভালো দাসী নিয়ে আসি। উনি বলেন না, সেটা সম্ভব নয়, রাজস্বের টাকা সুলতানের পার্সোনাল ইউজের জন্য নয়। ও, তিনি রাইচাস ছিলেন প্রচণ্ডভাবে, সেই সময়ের জন্য আনফিট। হুম, অরঙ্গজেবের মধ্যে এই গুণটা ছিল, কিন্তু অরঙ্গজেবের অন্য দিকটাও ছিল, এর মধ্যে এটা ছিল না। ইনি শুধু ধর্ম নামাজ টামাজ পড়বেন, এইসব করছে। গিয়াসউদ্দিন বরং চালাচ্ছেন পুরো ব্যাপারটা। তো আর যেটা বেরাম খানের সময়ও দেখেছি আমরা, সেটা এই সময়ও হলো যে গিয়াসউদ্দিন পাওয়ারফুল, কাজে অন্য যারা 40-এর মধ্যে আছে তারাও চেষ্টা করছে যে গিয়াসউদ্দিনকে সরানো হোক, আমরা পাওয়ারফুল হয়ে উঠি। এই তো লড়াই চলছে। রাজপুত রাজারা এই প্রথম আমরা দেখলাম এই পুরো সময়ের ইতিহাসে রাজপুত রাজারা আবার নিজেদেরকে স্বাধীন ঘোষণা করছে, কারণ ওই ইলতুৎমিশের পরে তো একটা সময় টালমাটাল, টালমাটাল যদি দিল্লি হয়ে যায় তাহলে পরে তো ইন্ডিপেন্ডেন্স হবেই। রাজপুত রাজারা ইন্ডিপেন্ডেন্ট হতে চাইছেন। আবার সেই মঙ্গলরা, চেঙ্গিস খান মরে গেছেন কিন্তু মঙ্গলরা আবার বর্ডারে ঝামেলা করা শুরু করেছে। তো প্রথম গিয়াসউদ্দিন কি করলেন, মঙ্গলদের সাথে হুলাগু খান তার সাথে একটা সন্ধি করলেন যে আপনারা আক্রমণ করবেন না এখানে। এবার বলবানের মেয়ের সাথেও মাহমুদের বিয়ে টিয়ে হলো ইত্যাদি, সেসব ঠিক আছে। এবার একজন ছিলেন রাইহান বলে, যিনি একজন হিন্দু কনভার্ট নোবেল আমির, হিন্দু কনভার্ট একজন রাইহান। তিনি চাইছেন যে এই বলবানকে সরিয়ে আমি মুখ্যমন্ত্রী মানে প্রধানমন্ত্রী হয়ে উঠি। তার জন্যে তিনি এর মা মানে তোর নাসিরের মা যে আর কি, তার সাথে যোগসাজশ করলেন। গিয়াসউদ্দিনকে একসময় বলা হলো যে তুমি তোমার জায়গায় চলে যাও, তোমার তো সবার তো এক নিজস্ব জাগির আছে, তুমি তোমার জাগিরে যাও, এখানটা আমাদের ছেড়ে দাও। গিয়াসউদ্দিন বলে হ্যাঁ ঠিক আছে, পাকা খেলোয়াড়, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলে গেল। চলে গিয়ে ওখানে সে টার্কিশ যারা নোবেল তাদেরকে বলে এ তো হিন্দু কনভার্ট নোবেল, একে বেশি দিও না। এই ষড়যন্ত্র প্রতি ষড়যন্ত্র চলছে। একটা সময় রাইহানকে সরিয়ে গিয়াসউদ্দিন হলেন হেড। এবার বলবানের ইম্পর্টেন্সটা হচ্ছে যেটা ইলতুৎমিশ শুরু করেছিলেন, যে একটা ডিফারেন্স তৈরি করা নোবেলদের সাথে, এটা বলবানের সময় এসে পুরো পোক্ত হলো। আচ্ছা, সাংঘাতিকভাবে খুব, মানে তখন প্রথম আর কি বলা হলো যে না তোমাদের না এই যে যে ইয়েটাতে সিংহাসনে বসে সিংহাসনে মাথা ঠেকাতে হবে। ও, যেই হও তুমি, সিংহাসনটার ইম্পর্টেন্স আছে। মানে সিংহাসনে যে বসবে তার চেয়েও ইম্পর্টেন্ট হলো সিংহাসনটার ইম্পর্টেন্স দেওয়া হলো। কারণ সুলতান মানে বোঝো, সুলতান মানে ক্যালিফের সাথে তো একটা যোগাযোগ আছে। সুলতান মানে হচ্ছে আল্লাহ যাকে দায়িত্ব দিয়েছেন এই জায়গাটা দেখার জন্য, আমি সেই ভূমিকা পালন করছি, এটা হচ্ছে তার গদি, তো এটাকে তুমি মাথা ঠেকাবে না। এই করে নিজের একটা ডিস্টেন্স তৈরি করে ফেললেন এবং অ্যাডমিনিস্ট্রেশনে বিরাট জোর দিলেন। প্রথম তোর গুপ্তচর সমস্ত জায়গায় ছড়িয়ে ফেলা হলো। আর কঠোর ছিলেন, খুব প্রচণ্ড কঠোর ছিলেন, জাস্টিস দেওয়ার ক্ষেত্রে কঠোর। যেমন মালিক বকবক বলে একজন ছিলেন, তিনি এক দাসকে পিটিয়ে মেরে ফেলেছেন, চাবুক দিয়ে মেরে ফেলেছেন। তো সে দাসের স্ত্রী এসে বলল যে এই করেছে, সেরকম একটা কোনো অপরাধ করেনি। বল তাই নাকি? নিজের লোককে ডেকে বকবক খানকে চাবুক দিয়ে মেরে ফেলা হলো। এবং যাকে ওই যে স্পাই ছিল, যাদের উপরে এই দায়িত্ব ছিল খবর সমস্ত দেওয়ার, বকবক খানের খবর, সেটা এই খবরটা সে দেয়নি বলে তাকেও মেরে ফেলা হলো, তাকে ঝুলিয়ে দেওয়া হলো। আচ্ছা, মানে জাস্টিস। হ্যাঁ। এবার দিল্লিকে অনেক বেশি সিকিওর করলেন, কারণ দিল্লিতে সে সময় দিল্লির আশেপাশে ভাওয়ালপুর, আলওয়ার এসব জায়গার মেয় বলে একটা ট্রাইব ছিল, এরাও মুসলিম ট্রাইব, মেয় মুসলিম, যারা মেয়স্থান বানাতে চেয়েছিল 1947 সালে। এই মেয়রা প্রচুর আক্রমণ করছে দিল্লিতে, দিল্লি একেবারে আনসেফ। তো মেয়দের থেকে বাঁচার জন্যে একেবারে শেষ করে ফেললেন মেয়দেরকে প্রায় বলবান। তারপরে দিল্লির সমস্ত কেন্দ্রের যে সমস্যা হয়, বলবানেরও সেই সমস্যা হলো। বাংলা কিছুতেই সামাল দেওয়া যাচ্ছে না। বাংলায় কি প্রবলেম হলো সেই সময়? বাংলায় বিদ্রোহ। আর মানে কে করলো সেটা? যে সময় যে ছিল সে করেছে, তার নাম নামটা আলাদা করে আমার এখন আর ইয়ে হচ্ছে না। বাংলাকে নাম দেওয়া হয়েছিল বুগলাকপুর। বুগলাক মানে লখনৌতি যেটা জায়গা থেকে বুগলাকপুর মানে হচ্ছে সিটি অফ রেবেলস। ও, বিদ্রোহ করতে বাংলার কোনো অসুবিধা। তো তুগরিল বলে একজনকে পাঠালো, তুমি গিয়ে ব্যাপারটাকে দেখো, হ্যাঁ বিদ্রোহ থামাও। হ্যাঁ। তো সে তখন প্রায় সেই সময়কার গভর্নর, যে তাকে পুরো
ত্রিপুরা অবধি তাকে মানে তার পেছন ধাওয়া করে তাকে মেরে ফেলা হলো। তো তারপর বঘরা খান বলে একজনকে বাংলার সিংহাসনে বসানো হলো তার 2 বছর পরে। খুব কাছাকাছি বালবানের লোক, খুব দক্ষ একজন। তো বঘরা খান বসেছেন। যখন মোটামুটি বলবান বুঝছেন যে আমার সময় শেষ হয়ে আসছে, এরপরে আর কাউকে দিতে হবে, তো বঘরা খানকে ডেকে পাঠালেন, যে সবচেয়ে যোগ্য এই আমার জেনারেলদের মধ্যে। বঘরা খানকে ডেকে পাঠালেন যে আমার পরে আপনাকে আমি নমিনেট করতে চাই। বঘরা খান ডিনাইড, আমি বাংলা সামলাচ্ছি, আমার দিল্লি দরকার নেই। বাংলায় এত কি মধু ছিল বলতো। হুমায়ুনের সময় তো জানা গেছে সুন্দর মেয়ে ছিল, এদের ক্ষেত্রে কি সেম ব্যাপারটাই? না না, বাংলার ঐশ্বর্য সম্পদ, বাংলা প্রচন্ড বড় লোক একটা জায়গা ছিল, প্রচন্ড সমৃদ্ধশালী জায়গা ছিল। এবং বাংলার আমার মনে হয় রাজ করতে গিয়ে ব্যাপারটার মধ্যে একটা নেশা ফেশা টাইপের ব্যাপার আছে। বাংলা নিয়ে খুবই সবাই চিন্তিত এখন। বাংলার মানে বাংলা যারা হেড করে পলিটিক্যালি, তাদেরকে দিল্লিতে প্রধানমন্ত্রী হতে বললেও তারা হয় না অনেক সময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। এই বঘরা খানের ক্ষেত্রে সেটা হলো। বঘরা খানকে বললো তুমি আমার পরে দিল্লি নাও, বলছে না না আমি যাচ্ছি বাংলায়। আচ্ছা বেশ, আমার ছেলেকে করো, কাইকোবাদ নাম, কাইকোবাদকে তুমি করো। তো কাইকোবাদ হলেন তারপরে। আচ্ছা, তো কাইকোবাদের মনে হচ্ছে যে আরে বঘরা খান আমার বাবা হলেও এ কিন্তু যে কোনো সময় আমাকে হারিয়ে দিতে পারে, বাংলার সুলতান, ব্যাপারই আলাদা। তো সেসব কিছু হয়নি। বঘরা খান আশীর্বাদই করেছিলেন ওকে, কিন্তু কাইকোবাদ রুলার হিসেবে ভালো না। কাইকোবাদের ওই মদ্যপান এবং সুন্দরী মহিলাদের প্রতি প্রচণ্ডভাবে আকৃষ্ট, সেসব নিয়েই সময় কাটাচ্ছেন। দিল্লির অবস্থা খারাপ। বঘরা খান বারবার ওকে বলছেন যে এভাবে কিন্তু চলবে না ব্যাপারটা, বুঝলে তো। কাইকোবাদ বলছেন আপনি জান, আপনাকে তো বলা হয়েছিল, আপনি হননি তো এখানে সুলতান, আপনি তো বাংলা সামলাচ্ছেন, বাংলা সামলান না আপনি, আমার এখানে আসতে চাইবেন না কি? আপনার দিল্লি চাই আবার? হবে না কিন্তু, এখন কিন্তু আমি। এই সব চলছে। তখন যখন কাইকোবাদের এই অবস্থা, তখন আরেক জেনারেল উঠে এলেন, বলে যে না, কাইকোবাদ তো দেশটাকে রসাতলে নিয়ে যাচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশন রসাতলে যাচ্ছে, আমাদেরকেই সামলাতে হবে হিন্দুস্তান। কে সে? জালালউদ্দিন খিলজি। মানে যার নাম আলাউদ্দিন খিলজি? না, আলাউদ্দিন খিলজির কাকু, বেসিক্যালি কাকু, জালালউদ্দিন খিলজি। জালালউদ্দিন খিলজি একজন জেনারেল, সে উঠে এলো। আচ্ছা, আমি সামলাচ্ছি। প্রথমে বললো যে আমি কাইকোবাদের হয়ে দেশটাকে সামলাচ্ছি, কিন্তু তারপরে একটা সময় সে কাইকোবাদকে মেরে ফেলে এবার নিজের শাসন প্রতিষ্ঠা করে, যেই শাসনটার নাম হচ্ছে, মানে এই সময়টার থেকে শুরু হলো দ্বিতীয় অধ্যায় ভারতের সালতানাতে, সেটা হচ্ছে খিলজি বংশ। জালালউদ্দিনের পরে আলাউদ্দিন খিলজি এবং অন্যান্যরা। তো এই হচ্ছে আমাদের দাস বংশের ইতিহাস। তার মানে হ্যাঁ, মানে দাস বংশের ইতিহাসটা মোটামুটি এখানে শেষ, তারপর খিলজি বংশ শুরু, তারপরে খিলজি বংশ শুরু হবে। সেটা আমরা সম্ভবত আরেকটা এপিসোডে আমরা করতে পারি, সেটা নিয়ে বড় আলোচনা আছে। কারণ প্রত্যেকটা বংশের, প্রত্যেকটা সময়ের একটা নিজস্ব একটা গতি আছে, নিজস্ব একটা ধরন আছে। যেমন দাস বংশে আমরা দেখছি যে প্যাটার্নটা পাস হচ্ছে মূলত বিদ্রোহ, মূলত যোগ্যতা, মিলিটারি যোগ্যতা, ষড়যন্ত্র, প্রতি ষড়যন্ত্র, এসব দিয়ে মূলত এগোচ্ছে, এবং চেঙ্গিস খাঁর একটা রিস্ক, এবং ভারতের সালতানাত মূলত প্রতিষ্ঠা হচ্ছে। ঘুরির পরে কুতুবউদ্দিন আইবেকের সময় প্রতিষ্ঠা হচ্ছে, ধীরে ধীরে স্ট্রাকচারটা হচ্ছে। এটা হচ্ছে দাস বংশের এসেন্স। তো এটার সাথে খিলজি বংশকে মেলালে পরে ভুল হবে। রাইট। আর এই সময় বোঝা যাচ্ছে প্রধান যে 3টে নাম খুব ইম্পর্টেন্ট, সেটা হলো 3টে না 4টে বলবো। একটা হলো অবশ্যই কুতুবউদ্দিন আইবক, যিনি প্রথম শুরু করেন। তারপর ইলতুৎমিশ অবশ্যই একটা খুবই ইম্পর্টেন্ট পার্টি, ইম্পর্টেন্ট অনেকটা দিনই ছিলেন। তারপর রাজিয়া সুলতান, এবং তারপর গিয়াসউদ্দিন বালবান। এই কয়েকটা নাম ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঘুরিও ইম্পর্টেন্ট, ঘুরি তো ইম্পর্টেন্ট, পৃথ্বীরাজ চৌহান এবং সংযুক্তার সেই গল্প, এগুলো না, ঘুরি না থাকলে তো হতোই না, কিছুই হতো না। ঘুরি তো আসল কুতুবউদ্দিন আইবেককে আমরা বলতে পারি যে এটা প্রথম শুরু। এবং হ্যাঁ, কুতুব মিনার সে সময় তৈরি হয়, বাকি যেগুলো আমরা বললাম সেগুলো হলো আর কি। বেশ, আজকের এপিসোড তার মানে আপাতত আমরা খিলজি বংশের আগে এসে শেষ করেছি। এবার আমরা জালালউদ্দিন খিলজির এপিসোডে এর পরে যাব। আজকের এপিসোড
কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। এমন এমন সময় নিয়ে কথা বলি না, মনে হয় কি এটা টাইম ট্রাভেল করছে অলমোস্ট। একটু আগে আমরা অফ ক্যামেরা আমি ওকে বলছিলাম, একটা যদি টাইম মেশিন পাওয়া যেত না, এই সময়গুলো গিয়ে দেখে আসতাম ব্যাপারটা কীরম ছিল। খুবই ইচ্ছে করে, মানে ইতিহাসের এটাই বোধহয় মজা, যে ইতিহাস শুনলে কীরকম দিন একটা অদ্ভুত টাইম ট্রাভেল ঘটে আসলেই বোধহয় আমাদের। আর আমার মনে হয় সেই জন্যই আপনাদের এই এপিসোডগুলোও এত ভালো লাগে। আজকের এপিসোড কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং যেটা আমি আগেও বলেছি, আরেকবার বলে দিই, সেটা হলো মেম্বারশিপ এবং সুপার থ্যাঙ্কস বাটনটা যদি হিট করেন, তাহলে আমাদের জন্য একটু সাপোর্ট আসে আপনাদের তরফ থেকে। সেটা হলে আমাদের পক্ষে চ্যানেলটা চালিয়ে নিয়ে যাওয়া আর একটু সুবিধা হয়। একটা পুরো সেট আপ করে একটা কাজ করছি, অনেকেই সেই কাজটা করার জন্য আমাদেরকে প্রচুর ধন্যবাদ দেন এবং প্রচুর মেসেজ পাই আপনাদের কাছ থেকে, প্রচুর ভালোবাসা পাই। তো সেটার জন্যই যদি পারেন তাহলে আরেকটু সাপোর্টের হাত আমাদের দিকে বাড়িয়ে দিলে আমরা খুবই খুশি হব। আজকের এপিসোড এখানেই শেষ করছি। আর শেষে যেটা সবসময় বলি, সেটা আরেকবার বলি, সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ রাইট। টাটা।